নাজনীন চুলোয় চা বসিয়েছেন, সাথে কেকের পিস সাজিয়ে রাখছেন একটা প্লেটে। এমন সময় গুটি গুটি পায়ে সেথায় হাজির হলো মাইশা। মায়ের কাছে গিয়ে ডাকল, মা। নাজনীন কাজে ব্যস্ততা দেখে বললেন, হ্যাঁ বল, রাত হয়ে যাচ্ছে, আমি বাসায় যাই। নাজনীন চোখ রাঙিয়ে তাকালেন মেয়ের দিকে, ধমক দিলেন পরপর, কি বাসা বাসা করছিস? এটা কি বাসা না, চৌরাস্তার মোড় নাকি যে রাস্তা ছেড়ে বাসায় যেতে হবে? মাইশা কাঁদো কাঁদো হয়ে বলল, আমার পড়া আছে মা, ওটা কাল পড়া যাবে, আজকে থেকে যায় এখানে। মাইশা ব্যর্থ নজরে তাকালো, কাউকে বোঝানোই যাচ্ছে না পরিস্থিতি। তখনই ফোন বাজলো মাইশার। মাইশা রান্নাঘর থেকে বের হতে হতে রিসিভ করলো কল। নির্জন জিজ্ঞেস করলো, বাসায় গিয়েছ নাকি আমি অফিস শেষে নিতে আসব? মাইশা গোমরা মুখে বলল, লাভ নেই, মা আজ যেতে দিবে না। যাওয়ার আগে আমি কি বলেছি ভুলে গেছো সেটা? তুমি মা বাবাকে বুঝিয়ে বলো আমি তোমাকে নিতে যাচ্ছি। মাইশা চাপা স্বরে ক্ষোভ প্রকাশ করল, কি বুঝাবো আমি ওদের? আমার জামাই আমাকে ছাড়া থাকতে পারে না, এটা বলবো? বেইজ্জতি করে রেখে দিবেন আমাকে? এত কিছু আমি জানি না, তুমি আমার কাছেই থাকবে। অফিস শেষে এসে নিয়ে যাবেন, যা বলার আপনি বলবেন বাবা মাকে, আমি কিছু বলতে পারবো না। ঝাঁঝালো স্বরে কথাগুলো বলে মাইশা তিতি বিরক্ত হয়ে ফোন কাটল। নির্জনের উত্তরটাও শুনল না। এরপর আবার গিয়ে ঢুকলো রান্নাঘরে। তাকে দেখা মাত্রই নাজনীন বললেন, আবার তুই এসেছিস? বারবার যাওয়ার কথা বলে পিটাবো, ঘরে গিয়ে বসে থাক। মাইশা ফটফট করে বলল, নির্জন অফিস শেষে আমাকে নিতে আসবে, আমাকে রাখার কথা ওকেই বলো, আমি আর কিছু বলবো না কাউকে। এরপর হনহনিয়ে চলে গেল রান্নাঘর থেকে। রাগে গজগজ করতে করতে গিয়ে ধপ করে বসে পড়ল রাইসার পাশে। ইমরান রান্নাঘরের উদ্দেশ্যে বেরিয়েছিলেন। মাইশাকে অমন চেতে মেতে ঢুকতে দেখে রান্নাঘরে গেলেন বউকে জিজ্ঞেস করতে। মাইশার মেজাজ প্রচণ্ড খারাপ হয়ে আছে। রাইসা তার ভাবভঙ্গি দেখে জিজ্ঞেস করল, কি হয়েছে, হঠাৎ এমন ফুলে গেলি কেন? মাইশা তীক্ষ্ণ স্বরে বলল, কি করব তাহলে? সবাই মিলে দড়ি ভেবে বসেছে আমাকে, নির্জন থাকতে দেবে না, মা যেতে দিবে না, মাথাটা খারাপ করে দিয়েছে। আমি সবাই মিলে এক কাজ করুক, ওরা আমাকে 2 টুকরো করুক, একটা একজনের কাছে রেখে দিবে। উফ। রাইসা হাসছিল এতক্ষণ, শেষ কথায় আটকে ওঠার ভান করে বলল, আয় হায়, তোকে 2 টুকরো করবে? কে নিবে এত রিস্ক? নির্জন ভাইয়া আমাদের সবাইকে টুকরো টুকরো করে রেখে দিবে। মাইশা গাল ফুলিয়ে বলল, আপু তুমিও শুরু হয়ে গেলে, আর ভালো লাগে না কিন্তু। রাইসা নিজের ঠোঁটের ওপর তর্জনী চেপে বলল, আচ্ছা আচ্ছা সরি, এই মুখ বন্ধ করলাম, আর কিছু বলবো না। কি হলো ওর, এত রেগে আসছে কেন? রান্নাঘরে ঢুকেই প্রশ্নটা করলেন ইমরান। নাজনীন ঠোঁট উল্টে জবাব দিলেন, কি জানি, নির্জন কল করেছিল, সে মাইশাকে নিয়েই যাবে, অফিস থেকে এসে নিয়ে যেতে চাইলে আমরা আর না করতে পারবো না বলো? মেয়েটার মাথায় একটুও বুদ্ধি নেই, আগে আসতে না করিয়ে দিলে হতো। ইমরান কপালে কয়েক প্রস্ত ভাঁজ ফেলে বললেন, বিয়ের আগে তো এমন কথা ছিল না, তোফায়েল আমাকে বলেছিল যখন মন চাইবে তখন মেয়েকে নিজেদের কাছে এনে রাখতে পারবো। রিকশায় স্রেফ 20 মিনিটের পথ, বাসা কাছাকাছি হওয়ার সুবিধা নিতে পারবো। কত লম্বা 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 ডায়লগ দিয়েছিল, আর এখন ওর ছেলে আমার মেয়েটাকে থাকতেই দিচ্ছে না। নাজনীন ফোঁস করে নিঃশ্বাস ফেলে বললেন, কি আর করবে বলো, শ্বশুরবাড়ি বলে কথা, বিয়ের আগে সবাই অমন একটু আধটু বলে, ফর্মালিটি আর কি। বিয়ের পর বাড়ির বউকে আর মায়ের বাড়ি থাকতে দেয় না। ইমরান তেজ দেখিয়ে বললেন, তা তো হবে না, এরকম করলে আমি মেনে নিব কেন? আমার ফোনটা কই, তোফায়েলকে কল করব আমি, আজকে একটা হেস্ত নেস্ত করেই ছাড়ব। নাজনীন হতভম্বতায় হাঁ করে বললেন, আশ্চর্য, মেয়েকে বাড়িতে রাখা নিয়ে এখন ঝগড়া করবে নাকি তুমি? এখন আর বাচ্চা নেই, তোমরা ছেলে মেয়ে বিয়ে দিয়ে দিয়েছ। অবশ্যই করব, বন্ধুত্বের মান মর্যাদা ধুলে মিশিয়ে দিলেও আজকে একটা ফাটাফাটি হবেই। আমি জিজ্ঞেস করি, ফোন কই আমার? শেষের কথাটা যথেষ্ট জোর গলায় বললেন ইমরান। নাজনীন ঠিক ততখানি শান্ত স্বরে বললেন, তোমার পকেটে। ইমরান থতমত খেয়ে বললেন,
ও তাই তো, ভুলে গেছিলাম, সরি। অতঃপর ফোন বের করে সত্যি সত্যি ফোন করে বসলো তোফায়েলকে। তিনি ফোনটা রিসিভ করে বললেন, বেআই সাহেবের তাহলে মনে পড়লো আমাকে? ইমরান তৎক্ষণাৎ খেকিয়ে উঠে বললেন, রাখ তোর বেআই, আমি মাইশাকে আপাতত কয়েকদিন আমার বাড়িতে রাখব। তোফায়েল স্বাভাবিক স্বরে বললেন, বেশ ভালো, তাহলে নাস্তা পানি রেডি করে রাখ। মেয়ের জামাইয়ের জন্য নির্জন রাত 8টা 9টা 10টা 11টা 12টা যে কোনো সময় হাজির হতে পারে, সুতরাং প্রস্তুতি নিয়ে রাখাই ভালো। ইমরান রেগে মেগে বললেন, ফাজলামি করছিস তুই? আই এম সিরিয়াস তোফায়েল, মেয়েটাকে বিয়ে দেওয়ার আগে কি বলেছিলি তুই? যখন ইচ্ছা তখন আমাদের কাছে চলে আসবে, আর এখন পোল্টি মারছিস? ভাই, আমি একবারও বলিনি নির্জনের পারমিশন ছাড়া পাঠাতে পারবো। এখন ও না ছাড়লে আমার কি করার আছে? কি করার আছে মানে তুই নির্জনকে বল, না হয় তুমুল ঝামেলা বেঁধে যাবে বলে দিচ্ছি। তোফায়েল হতাশার সহিত জবাব দিলেন, সম্ভব না ভাই, কয়দিন আগে এই কথা বলেছিলাম নির্জনকে, ও আমাকে বলেছে মা আর বউকে নিয়ে গ্রামে চলে যাবে লম্বা ছুটিতে, আমাকে ফেলে, তাহলেই বুঝ। আর চুপি চুপি একটা কথা জানি তোকে। ইমরান ভাবলেন সত্যি সত্যি বুঝি তোফায়েল প্রাসঙ্গিক কিছু বলবেন, কিন্তু তাকে হতাশ করে দিয়ে তার গুণধর বন্ধু বলে উঠলেন, আমি কিন্তু এমনটাই চেয়েছিলাম, বিয়ে করে এনে স্ত্রীকে যদি নিজের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অবিচ্ছেদ্য অংশ হিসেবে সম্মানই না করতে পারে, ভালোবাসতে না পারে, তে সে কিসের স্বামী হলো? ইমরান বিপরীতে কিছু বলতে গিয়েও ভাষা হারিয়ে ফেললেন, না চাইতে হেসে ফেললেন পরপর। নাজনীন অবাক চোখে তাকে বলে, নোমা কি হলো, ঝগড়া করতে করতে হাসছো কেন? ইমরান জবাব না দিয়ে তোফায়েলকে উদ্দেশ্য করে বললেন, আর ঝগড়া করার পয়েন্ট নেই ভাই আমার কাছে, পাঠিয়ে দেব আমি মাইশাকে। কখনো সখনো ছেলেকে অফিস থেকে ছুটি দিস অনুগ্রহ করে, দুটোকে একসাথেই রাখবো। তোফায়েল হা হুতাশ করে জবাব দিল, হায় হায় রে, শুধু মেয়ে আর মেয়ের জামাইকে রাখবে? বন্ধু বিয়েই হয়েছে বলে এখন সে পর হয়ে গেছে, তাকে আর রাখবে না। সম্পর্ক বদলে গেল একটি পলকে, কে আপন কে যে পর হলো রে। ইমরান ধমক দিয়ে বললেন, নাটক বন্ধ কর বেয়াদব, ফোন রাখছি, কাজ আছে আমার। কল কাটতেই নাজনীন বললেন, কি হলো? কি এমন কথা হলো যে মাইশাকে পাঠাতে রাজি হয়ে গেলে? মনে হলো ওটাই ঠিক, তাই ভাবলাম পাঠিয়ে দেই। নাজনীন মনমরা হয়ে বললেন, ও তাহলে আর কি করার, মন খারাপ করো না, পরে অন্য কোনো সময় এসে থাকবে, রাইসার ডিভোর্সের ঝামেলাটা শেষ হোক। রাইসা একা একা বকবক করে যাচ্ছে আর মাইশা বসে বসে শুনছে। নাজনীন নাস্তা হাজির করলেন ওদের সামনে। মাইশাকে অমন গোমরা মুখ করে থাকতে দেখে বললেন, অমন পেঁচার মতো মুখ করে রাখতে হবে না, তোর বাবা একটু পর দিয়ে আসবে তোকে। মাইশা খানিক অবাক হয়ে তাকাতেই হেসে ফেল। রাইসা বলল, ওর সাথে আমাকেও দিয়ে এসো, আসি তো ওই বাসায় অল্প কয়দিন, আর ঝামেলা না করাই ভালো। 8টার দিকে 2 মেয়ে নিয়ে বের হলেন ইমরান। ড্রাইভারের পাশের সিটে বসলেন তিনি, আর ব্যাক সিটে রাইসা ও মাইশা। চলন্ত গাড়িতে রাইসা খুব খুশি হয়ে বললেন, এমন হাসি খুশি শান্তিপূর্ণ দিন কাটাইনি কতদিন, অনেক দিন পর তোদের সবার সাথে সারাটা দিন কাটিয়ে পুরো হালকা লাগছে নিজেকে, মনে হচ্ছে জীবনের সব অশান্তি শেষ হয়ে গেছে। মাইশা আশ্বস্ত করলো রাইসাকে, হবে হবে, দ্রুতই শেষ হবে। চলতি পথে মাইশার বাড়ির সামনে গাড়ি থামলো প্রথমে। মাইশাকে ছেড়ে দিয়ে ড্রাইভারকে তাড়া লাগালেন ইমরান। নির্জন আসার আগে মাইশা বাড়িতে আসলেও রাইসা সাইমনের আগে বাড়ি পৌঁছাতে পারল না। ইমরান মেয়েকে নিয়ে আরেকটু ঘুরলেন। রাইসার পছন্দের সকল খাবার কিনলেন, চকলেট, চিপস, আইসক্রিম থেকে শুরু করে রাইসার প্রিয় ফলগুলো ছাড়লেন না। যাওয়ার আগে বারংবার বলে দিলেন, ঠিকঠাক খাবি, আমি তো বলেছিলাম আমাদের বাসাতেই থাকতে, তুই তো জেদ ধরলে ডিভোর্সের আগ পর্যন্ত এখানেই থাকবি, সাবধানে থাকিস বুঝলি, নিজের যত্ন নিস, আর ওরা কোনো 19-20 করলেই আমাকে কল দিবি, মাথায় থাকবে। রাইসা বাধ্যমের মতো মাথা নাড়তে লাগলো শুধু। ঘোরাঘুরির ফলে বাসায় যেতে যেতে 9টার বেশি বেজে গেল। দরজা খোলাই পেল রাইসা। ভেতরে ঢুকে দেখল সাইমন ও শামিমা ডাইনিং টেবিলের চেয়ারে বসা। সাইমন রাইসাকে দেখা মাত্র বলল, কোথায় ছিলে তুমি, আর হাতে এগুলো কি? শামিমা সেই মুহূর্তে ফোরন কাটলেন, কই আর থাকবে, তোকে কি বললাম আমি? নিশ্চিত আরেকখান লাং ধরেছে, তাই তো তালাকের চুলকানিতে ধরেছে। সেই লাঙের সাথে আজ 7 দিন ঘুরেছে নির্ঘাত। আমি আগেই তোকে বলেছিলাম এই মেয়ে ভালো না।
রাইসাকে বিচলিত হতে দেখা গেল না। সে শান্তভাবে দরজা বন্ধ করে এগিয়ে এলো, শামীমার সামনে ভুরু নাচিয়ে বলল, একা একা বাইরে গিয়েছি বলেই আমি খারাপ লাং ধরেছি। বাবা যখন থাকে না তখন আপনিও তো কাউকে না বলে একা একা বাইরে গিয়ে ঘোরেন। কই, আমি তো তখন আপনাকে এমন কিছু বলিনি। শামীমার চক্ষুদয় কোটর থেকে বেরিয়ে আসতে চাইল। বিস্ময়ের তীব্রতায় কথা বলতে পারলেন না। মায়ের হয়ে চেঁচিয়ে উঠলেন সাইমন। রাইসা, মুখ সামলে। রাইসা সাইমনের মুখের সামনে হাত উঁচিয়ে বলল, ব্যাস, তোমার আমার মধ্যে কোনো সম্পর্ক নেই, আর না তো আছে আমার উপর জোর দেখানোর অধিকার। সব শেষ, শুধু লিখিত প্রমাণের অপেক্ষায় এই বাড়িতে আসি আমি। ডিভোর্স দিলেই চলে যাব। এই কদিন তোমরা মা ছেলে মুখ সামলে থাকো, তাহলে আমিও থাকবো। না হয় ভদ্রতা ধরে বসে থাকার ইচ্ছে আমার নেই। পেছনে বিস্মিত মা ছেলেকে দেখে গেস্ট রুমে ঢুকে গেল রাইসা। জিনিসপত্র রেখে আবারও ঢুকলো সাইমনের রুমে। মাইশার সাথে মিলে যে থ্রি পিসগুলো কিনেছিল গুনে গুনে স্রেফ সেই 4টা থ্রি পিস নিয়ে বের হলো রাইসা। এরপর গেস্ট রুমে ঢুকে দৌড় আটকালো। শামীমা কপাল চাপড়ে বললেন, এ কি মেয়ে এনেছিস রে তুই? অলক্ষীর ঘরে অলক্ষী, সংসার আমার উল্টে দিল। কবে বের করবি তুই এটাকে? সাইমন জবাবে বলল, আর বেশি দিন না, দেখি জলদি কোনো ডিভোর্স লয়ারের অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে। বেশি দিন ওকে চোখের সামনে সহ্য করা সম্ভব না। সপ্তাহ ঘুরে সেদিন সোমবার বিকেলে ঝিমিয়ে এসেছে রোদ। খানিক বাদেই নামবে সন্ধ্যা। কৃত্রিম আলোয় ঝলমলে পরিবেশে নিজের কেবিনের মাঝে ব্যস্ত শহরের চেনা জানা একজন উকিল। কেবিনের দরজায় শোভা পাচ্ছে নেম প্লেট, যাতে লেখা সাদমান শেখ নামটা। তার সামনে টেবিলে খোলা একটা ক্রিমিনাল ফাইল। সম্পূর্ণ মনোযোগ নিবেশিত সেথায়। হঠাৎ অনুমতিবিহীন নিঃশব্দে কেউ একজন প্রবেশ করলো কেবিনে। টেবিলের সামনে আসতেই সাদমান বলল, অ্যাপয়েন্টমেন্ট আছে? গমগমে শটটি বলল, দুঃখিত, আপনি কোনো ভিআইপি নন যার সাথে দেখা করতে আমার অ্যাপয়েন্টমেন্ট নেওয়া লাগবে। সাদমান ভয়াবহ চমকে গিয়ে চোখ তুলে চাইল। পরপর উঠে দাঁড়িয়ে হাত মিলিয়ে বলল, আরে শোয়েব, তুই? কেমন চলছে দিনকাল? এই তো ভালোই। তোর? আরে চলে আর কি। আঙ্কেল আন্টি কেমন আছে? আর সুস্মি? সবাই ভালো আছে। তোর বাসার কি খবর? সাদমান দীর্ঘশ্বাস ফেলে বলল, সবাই ভালো, আমি ট্রমে আছি। যা একখান প্রফেশন নিয়েছি বাপরে। তুই ভাই ভার্সিটি ঢুকে শান্তিতে আসিস? শোয়েব হাস্যহীন বলল, আয় একদিনের জন্য প্রফেশন এক্সচেঞ্জ করি। তুই হবি লেকচারার আর আমি লয়ার, ভালো হবে না? সাদমান মুখখানা বিকৃত করে বলল, শালা, ভণ্ডামি ধরতে পারলে দুজনের মাথাতে লাল বাতি জ্বলে যাবে। এর চেয়ে বউ নিয়ে সুখে সংসার করছি, তাই ভালো। খানিক থেমে আবার বলল, আচ্ছা ভালো কথা। স্নিগ্ধা যাওয়ার পর আর কোনো খোঁজটোজ নিয়েছিলি ওর? স্নিগ্ধা যাওয়ার পর আর কোনো খোঁজটোজ নিয়েছিলি ওর? এই কথাটা বলল সাইমন। শোয়েব আরামদায়ক চেয়ারায় গাইলে দিয়ে উত্তর দিল, প্রয়োজন পড়েনি, সুখে আছে নিশ্চয়ই। অবাক ব্যাপার ভাই, মায়েরা কিন্তু বাচ্চা নিতে চায়, অথচ স্নিগ্ধা একবার সুস্মির কাস্টাডি দাবি করলো না। এতে তো আমার জন্য ভালোই হয়েছে, কোনো জটিলতা ছাড়াই মেয়েকে আমার কাছে রাখতে পারছি। অবশ্য ঝামেলা করলে ওর জন্যই বিপদ হতো, আমি তো কখনোই সুস্মিকে ওর কাছে দিতাম না। তা অবশ্য ঠিক, তবে একা মেয়ে পালাটা একটু কষ্টকর না? শোয়েব শান্ত স্বরে বলল, কেন কষ্ট হবে? একা মায়েরা যদি পালতে পারে তো বাবারা পারবে না কেন? আর বড় কথা, আমি কাজে ব্যস্ত থাকলে সুস্মি মায়ের কাছেই থাকে, একদম জ্বালায় না। আচ্ছা বাদ দে এসব, আজকে কিসের কেসে ব্যস্ত? সাদমান দীর্ঘশ্বাস ফেলে বলল, ক্লায়েন্ট আছে কয়টা। সবার প্রথম যার সাথে অ্যাপয়েন্টমেন্ট করা সেই ডিভোর্স কেস। কি আর বলবো, আজকাল ডিভোর্স একদম পানি ভাত হয়ে গেছে। মানিয়ে নেওয়ার মতো বিষয়টা উঠে গেছে। মন চাইলে বিয়ে, মন চাইলে ডিভোর্স। ক্ষিপ্ত বেগে এক নাগারে কথাগুলো বলতে বলতে আচমকায় থতমত খেয়ে শোয়েবের দিকে তাকালো সাদমান। শোয়েবেই কুচকানো ভুরু দেখে আমতা আমতা করে বলল, সরি ভাই, আসলে আমি সেভাবে বলতে চাইনি। প্রয়োজন হলে তো মানুষ ডিভোর্স নিবেই। শোয়েব তেমন প্রতিক্রিয়া দেখালো না। বলল, মানিয়ে নেওয়ার মতো ব্যাপারটা তখন আসে যখন মানুষটা একান্ত নিজের না হয়। নয়তো প্রিয় মানুষকে অন্যের সাথে ভাগাভাগি করে নেয়ার চেয়ে একেবারে ছেড়ে দেওয়াই ভালো। আই থিঙ্ক আমিও ঠিক কাজটাই করেছি। স্নিগ্ধা করুক নিজের পুরনো প্রেমিক নিয়ে সংসার, মেয়েকে নিয়ে আমার জীবন বেশ ভালোই চলছে। সরি ভাই, কিছু মনে করিস না, কথা প্রসঙ্গে এসব ব্যাপার উঠে আসে। না হয় বারবার কে চেয়ে অতীত মনে করতে। তুইও নিশ্চয় চাস না
তো অতীতকে ভুলে সামনে বাড়ছিস না কেন? সোহাইব উত্তর দিতে মুখ খুলেছিল সবে, অমনি সাদমানের অ্যাসিস্ট্যান্ট নক করলো কেবিনের দরজায়। সাদমান অনুমতি দেওয়া মাত্র ছেলেটা মুখখানা দরজার ভেতরে বাড়িয়ে বলল, স্যার, মিস্টার সাইমন এসেছে আপনার সাথে দেখা করতে। অ্যাপয়েন্টমেন্ট আছে ওনার? আচ্ছা, ওনার ওয়াইফও কি এসেছে সাথে? জি স্যার, ঠিক আছে, তুমি ওদের ভেতরে পাঠিয়ে দাও। অ্যাসিস্ট্যান্ট মাথা ঝাঁকে চলে যেতেই সোহেব উঠে দাঁড়ালো, প্যান্টের পকেটে হাত গুজে বলল, তাহলে এবার তুই তোর ক্লায়েন্টদের সাথে মিটিং কর, আমি বাসায় যাই। অবশ্য তোদের সাথে তো বিয়ে নিয়ে তর্কাতর্কি চলতেই থাকবে আমার। সাদমান বাঁকা চোখে তাকালো, সোহেব পাত্তা দিল না, বের হওয়ার জন্য ঘুরল কেবল, তখনই দরজা ঠেলে ভেতরে এলো কেউ। সাদমান বলে উঠল, আসুন মিস্টার সাইমন, ভেতরে আসুন। সাইমন ভেতরে এলো, পিছু পিছু রাইসাও। সেনা মুখটা দেখে বিভ্রান্ত হলো সোহেব। প্রথমে ভাবনা এলো, একে কোথায় যেন দেখেছিলাম। মস্তিষ্কে একটু চাপ প্রয়োগ করতেই উত্তর মিলল, মাইশার বড় বোন। রাইসাকে চিনে ফেললেও সোহেব একটা টু শব্দ করল না, অচেনার ভান ধরে পাশ কাটিয়ে বেরিয়ে গেল। একটা ডিভোর্সের ক্ষেত্রেও বেশ আইনি ঝামেলায় পড়তে হয়। সাইমন ও রাইসা দুজনের সাথেই কথা বলল সাদমান। প্রথমে এলো একটা প্রসঙ্গ, ডিভোর্সের আগে কিছুটা সময় নেওয়া হবে, চেষ্টা করা হবে দুজনের মধ্যে সমঝোতা করানোর, এরপর ব্যর্থ হলে ডিভোর্স। সাইমন ও রাইসা দুজনে নাকচ করল এই প্রস্তাব। তারা আর কেউ একসাথে থাকতে রাজি নয়, যত দ্রুত সম্ভব ডিভোর্স নিতে চাচ্ছে তারা। দীর্ঘশ্বাস ফেলল সাদমান, জিজ্ঞেস করলো, আপনাদের ডিভোর্সের কারণ কি? শুধুমাত্র মানিয়ে নিতে না পারা নাকি অন্য কোনো কারণও আছে? সাইমন ও রাইসা মুখ দেখাদেখি করল। ডিভোর্সের কথা ফাইনাল করতে গিয়েও বেশ বিপাকে তারা। নিজেদের পক্ষ থেকে ব্যাখ্যা দিয়ে ডিভোর্সটা যত দ্রুত সম্ভব তত দ্রুত এগিয়ে আনার অনুরোধ করল। সাইমন ভেবে নিল এই দম্পতির সফর হয়তো এতটুকুই ছিল। সাদমান বিয়ের তারিখ মিলিয়ে দেখা গেল কেবল 9টা মাস হয়েছে। এর মধ্যেই ডিভোর্সটা বেশ দুঃখজনক, তবু পেশার খাতিরে এমন অনেক ঘটনারই সাক্ষী হতে হয় তাকে। এক সময় 6 মাসও ডিভোর্স হয়ে যায়, সেক্ষেত্রে তাদের বিয়েটা একটু দীর্ঘস্থায়ী বটে। অবশেষে সাদমান বলল, ঠিক আছে, সপ্তাহ খানেক পর সময় লাগবে কাগজপত্র রেডি করতে, এরপর আমার অ্যাসিস্ট্যান্ট আপনার সাথে যোগাযোগ করবে, আর এর মাঝে কোনো জরুরি দরকার হলে আপনি ওকে ফোন করে নিয়েন। শামিমা আজ বেজায় খুশি, অবশেষে রাইসাকে বাড়ি থেকে বের করতে পারবেন। আর মাত্র অল্প কিছুদিন। সাইমন ও রাইসা বাড়ি ফিরে নক করল না। সাইমনের কাছে চাবি থাকায় লক খুলে ভিতরে ঢুকলো, দেখলো শামিমা নিজের রুমে কাঁথা গায়ে দিয়ে শুয়ে আছেন। শামিমার নাটকের পর্ব এখনও শেষ হয়নি, পায়ের ব্যথা নিয়ে এখনও কাহিনী জারি রেখেছেন। নিজের ঘরে থাকেন বেশিরভাগ সময়, আর ছেলেকে সামনে পেলে ব্যথার অভিনয়টা একটু বেশি করে। বেশ কিছুদিন যাবত এসব কাহিনী দেখতে দেখতে রাইসা মহাবিরক্ত হয়ে উঠেছে। সারাদিন সুস্থ থাকা মানুষ, উঠে নিজের ঘরে হাঁটাচলা করা মানুষটা ছেলেকে দেখলে আর বিছানা ছেড়েও নামতে পারে না। খাবারের সময়টা ডাইনিং টেবিলের কাছে আনতে হয় ধরে ধরে। সেদিন সকালে রাইসা একটা বুদ্ধি বের করে ফেলেছিল। শামিমার মুখোশ খোলার জেলাপ কিনে এনেছিল খুঁজে, এরপর অপেক্ষায় রইল রাত হওয়ার। রাতের খাবারের সময় ডালে ভালো মতো জোলাপ মিশিয়ে দিল রাইসা। সাইমন ডাল খুব একটা পছন্দ করে না, খায়ও না, শামিমার জন্যই ডাল রান্না হয়। সাইমন মায়ের হাত ধরে ধরে নিয়ে এসে চেয়ারে বসালো, অতঃপর এগিয়ে দিল খাবার। রাইসা দেখেও দেখলো না, দুটো আপেল, একটা প্লেট ও ছুরি নিয়ে নিজেও বসলো চেয়ারে, ব্যস্ত হলো নিজের কাজে। শামিমা বসলেন রাইসার মুখোমুখি। সাইমন টেবিলের মাঝামাঝি চেয়ারটায় বসেছে। খাওয়া অর্ধেক শেষ হতেই পেয়ালার ডাল অর্ধেক প্লেটে ঢালতে মিটিমিটি হাসল রাইসা। মুখের মধ্যে আপেলের টুকরো ঢুকে আড়াল করল নিজের হাসি। 3 লোকমা ভাত মুখে দিতে পারল শামিমা। এরপরই ভয়ানক মোচড় দিতে শুরু করলো পেটের নাড়ি ভড়ি। সামলানোর অনেক চেষ্টা করলেন শামিমা, শেষ পর্যন্ত হলো না। পায়ে ব্যথার নাটক ভুলে ছুট লাগালো বাথরুমে। শামিমার পায়ের গতি দেখে ভড়কে গেলেন সাইমন। খাবার মুখে তুলতে নিয়েও হাত থেমে গেল। হাঁ করে চেয়ে রইল সেদিকে, থতমত খেয়ে বলল, আরে মা, এভাবে ছুটল কেন? আর পায়ের ব্যথা? রাইসা প্রত্যুত্তরে মিষ্টি হেসে বলল, তোমার মা পায়ের ব্যথা কমানোর ব্যায়াম করছে, এটার নাম ছুটোছুটি ব্যায়াম। সাইমন চোখ গরম করে তাকালো, ধমকে সুরে বলল, তাই বলে খাওয়ার সময়? রাইসা সূচক শব্দ করে বলল, ব্যায়ামের একটা সময় আছে না, খেতে খেতে টাইম হয়েছে তাই দৌড়ে দিয়েছে।
তোমার মন চাইলে তুমিও দাও দৌড়। সাইমন কটমট করে বলল, ফাজলামি বন্ধ করো, মা ওয়াশরুমে গিয়েছে। বলতে বলতে সাইমন নিজের প্লেটও ডাল ঢাললো। অমনি চোখ বড় বড় করে তাকালো রাইসা। দ্রুত বেগে প্রশ্ন করলো, এ কি, তুমি ডাল নিচ্ছ আজ? সাইমন বিরক্ত ভাব প্রকাশ করে বলল, তো কি হয়েছে? তরকারি কম হয়েছে তাই ডাল নিয়েছি। এটা নিয়ে এভাবে জিজ্ঞেস করার কি হলো? রাইসা ঠোঁট উল্টে বলল, কি আর হবে, মা খেয়েছে, তুমিও খাও, ভালো করে খাও। অতপর কণ্ঠস্বর নামিয়ে বিড়বিড়িয়ে বলল, মা ব্যায়াম করছে, এবার ছিল ব্যায়াম করবে। রুম টু ওয়াশরুম, ওয়াশরুম টু রুম, আর আমি বসে বসে তামাশা দেখব, লা 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 লা। সাইমন ডাল দিয়ে ভাত মাখাতে মাখাতে বলল, কিন্তু যাওয়ার সময় মায়ের পায়ে একটু ব্যথা লাগেনি? অদ্ভুত ব্যাপার তো। আমাকে কি বলছো, নিজেই দেখো। মায়ের সব কথাই তো চোখ বন্ধ করে বিশ্বাস করো। সঠিক ভুলের বালাই নেই, বেশি তর্ক করো না রাইসা, ভালো মন্দ বুঝ আমার আছে। রাইসা তাচ্ছিল্যের নজরে তাকালো। স্মিত হেসে বলল, ভালো মন্দ বুঝ আছে তোমার? ওই দিন যে তোমার মা বলল আমি পরপুরুষ নিয়ে ঘুরে বেড়াই, কই তখন তো তুমি কোনো প্রতিবাদই করলে না। এই বুঝ তোমার? আমি তো বলবো এমন স্বামী আমার শত্রুর কপালেও না জুটুক। এরপরে উঠে গেল টেবিল ছেড়ে। বেসিনের সামনে দাঁড়িয়ে প্লেটটা ধুয়ে বেরিয়ে এলো। ততক্ষণে সাইমন কয়েক লোকমা ভাত গিলে ফেলেছে এবং ডালে মেশানো জোলাপ প্রতিক্রিয়াও দেখাতে শুরু করেছে। ফলাফল, পুরো ভাতটাও শেষ করতে পারল না। মাঝপথে ভাত ফেলে ছুটতে লাগলো তাকেও। রাইসা রান্নাঘর থেকে বেরিয়ে সাইমনকে ওভাবে যেতে দেখে হেসে ফেললো সশব্দে। হাসতে হাসতে বলল, মায়ের মুখোশ খুলতে চেয়েছিলাম, এখন দেখি মা ছেলে দুটোর অবস্থায় টাইট হয়ে গেছে। সেদিন সারা রাত ওয়াশরুমে ছোটাছুটি করতে করতে পার হয়ে গেল সাইমন ও শামিমার। রাইসা ফিরেও তাকায়নি, গেস্ট রুমে ঢুকে দৌড় চাপিয়েছে। বেশ অনেকদিন আগে রাইসা ভীষণ অসুস্থ হয়ে পড়েছিল, জ্বরে বিছানা থেকে মাথা তুলতে পারছিল না। তখন সেও এমন অবহেলার শিকার হয়েছে। থাকতে থাকতে সেটাও ফিরিয়ে দেওয়া হলো মা ছেলেকে। দেখতে দেখতে কেটে গেল একটা সপ্তাহ। মাঝে সাইমন ও রাইসা আলাদা আলাদাভাবে গিয়েছিল সাদমানের কাছে। বারবার অনুরোধ করেছে ডিভোর্স এগিয়ে আনার জন্য। বারবার চাপের মুখে পড়ে কাগজপত্র রেডি করে ফেলল সাদমান। যেখানে দুপক্ষেই ডিভোর্স নিতে আগ্রহী, তারা কোনো বোঝাপড়ায় আসতে চাচ্ছে না, তাহলে ডিভোর্সটা হয়ে যায় ভালো। পরবর্তী বুধবারে সাইমনকে ফোন করে জানানো হলো কথাটা। শুনে বেজায় খুশি শামিমা ও সাইমন। তবে রাইসার মধ্যে বিশেষ ভাবাবেগ নেই, দেখে বোঝা যাচ্ছে না খুশি হয়েছে নাকি কষ্ট পাচ্ছে। সাইমন দিনে দিনে রাইসার আবেগ অনুভূতির গলা টিপে এমনভাবে হত্যা করেছে যে মেয়েটা এই পরিস্থিতিতে দেওয়ার মতো যথোপযুক্ত প্রতিক্রিয়া পাচ্ছে না। এক প্রকার নরক যন্ত্রণা থেকে মুক্তি পাচ্ছে, এতে খুশি হওয়া উচিত। কিন্তু স্বপ্ন ভাঙার যন্ত্রণা, সেটাকে বুঝবে। বিয়ের আগে দেখা প্রত্যেকটা স্বপ্নের দাফন হতে নিজ চোখে দেখছে রাইসা। একে একে প্রত্যেকটা স্বপ্ন শেষ হয়ে যাচ্ছে। একটা সংসার হয়েছিল তো, তবে টিকলো কই? সাময়িক সময়ের সংসার, এরপর একসাথে জীবন কাটানোর স্বপ্ন ভেঙে গুড়িয়ে গেল নিমেষেই। বিয়ের আগে দেখা প্রত্যেকটা স্বপ্নের সমাপ্তি নিঃস্ব করে ফেলে গেল রাইসাকে। বিকাল 4টায় সাদমানের কেবিনে উপস্থিত সাইমন রাইসা। নাজনীন বলেছেন ডিভোর্সের পর ওনারাই নিতে আসবেন রাইসাকে। ইতিমধ্যে নাজনীন কয়েকবার চেয়েছিলেন সাইমনের পরিবারের সাথে কথা বলে ব্যাপারটা মিটমাটের, কিন্তু ইমরানের সরাসরি নিষেধ ছিল। তার ঘুরে ফিরে একই কথা, যেই ছিল আমার মেয়েকে বিয়ে করে সুখে রাখতে পারেনি, সম্মানের কথা যত্নের সাথে রাখতে পারেনি, সেরকম কুলাঙ্গার ছেলের কাছে আমি আমার মেয়েকে সারা জীবন ফেলে রাখতে পারবো না। নির্জনের গাড়িটা হাজির হলো কাছাকাছি কোথাও। ভেতরে বসা নির্জন, মাইশা, ইমরান ও নাজনীন। নির্জন ড্রাইভিং সিটে বসার, ইমরান পাশের সিটে। জানালার বাইরে তাকে বললেন, মেয়েকে বিয়ের পর শ্বশুরবাড়ি পাঠানোর সৌভাগ্য আমার হয়নি, অথচ ডিভোর্সের পর ঘরে তুলছি। এটা কি সৌভাগ্য বলা উচিত নাকি দুর্ভাগ্য? নির্জন প্রলম্বিত শ্বাস ফেলে বলল, এভাবে বলছেন কেন বাবা? আপনারা যদি ভেঙে পড়েন তাহলে রাইসাকে সামলাবে কে? এতদিন রাইসা খুব শক্ত খোলসে আটকে রেখেছিল নিজেকে। আপনাদের বাসায় এসে অন্তত হালকা হবে। বাসায় হাসি খুশি পরিবেশে থাকলে, সবসময় আপনারা সাথে থাকলেও নিজেকে একা মনে করবে না। ইমরান অদ্ভুত নজরে তাকালো নির্জনের দিকে। কিয়ৎক্ষণ ভেবে গলা খাকারি দিয়ে বললেন, মাইশা ওর সাথে থাকলে রাইসার মন এমনিতেই ভালো থাকবে ভাবছি, কয়েকটা দিন ওকে রেখে দেব। মাইশা মাথা নিচু করে বোনের কথা ভাবছিল। বাবার কথা শুনে চোখ বড় বড় করে তাকালো সামলে।
পালা করে তাকালো দুজনের দিকেই। নাজনীন হতাশ শ্বাস ফেলে তাকালেন মেয়ের দিকে। অমনি মাইশা মিনমিনে বলল, না বাবা, আসলে আমি থাকতে পারবো না, আমার তো সামনে এক্সাম। ইমরান ভুরু কুঁচকে বললেন, পরীক্ষা আছে তো কি হয়েছে, আমাদের বাসায় থাকলে কি পড়া যাবে না? আমরা কি বই খাতা ছিঁড়ে ফেলবো? থতমত খেয়ে চুপ হয়ে গেল মাইশা। তাকালো নির্জনের দিকে, উত্তরের আশায় সে বলল, মাইশার গিয়ে থাকতেই হবে? না এমনিতে সারাদিন থাকুক, আমি অফিস থেকে ফেরার পথে ওকে নিয়ে আসবো, তাহলেই তো হয়। নাজনীন খোঁচা মারল ইমরানের পিঠে। ইমরানের সেসবে পাত্তা নেই। আজ তিনি পণ করেছেন দুই মেয়েকে নিয়েই বাড়ি ফিরবেন। নির্জনের কথার প্রত্যুত্তরে বললেন, কয়েকদিনেরই তো ব্যাপার, থাকুক না। অবশ্য মাইশা একা কেন থাকবে, তুমিও চলে এসো। কয়েকদিনের জন্য অফিস শেষে নিজেদের বাড়িতে না গিয়ে আমাদের বাড়িতে চলে এসো, কেমন? পেছন থেকে মাইশা বিড়বিড়িয়ে বলল, কয়দিন থাকি প্লিজ, আপুর জন্য রাজি হয়ে যান। নির্জনের পক্ষে বউয়ের আবদার ফেলা একদমই সম্ভব নয়। অগত্যা রাজি হতে হলো তাকে। কয়দিন মাইশাকে থাকতে দেবে রাইসার সাথে। ইমরান স্বস্তির নিঃশ্বাস ফেললেন। রাইসাকে সামলানোর জন্য এখন সত্যি মাইশার উপস্থিতি খুব বেশি দরকার ছিল। সাইমন রাইসাকে দিয়ে ডিভোর্স পেপার এগিয়ে দিল সাদমান। বলল, নিন, সাইন করুন। সাইমন রাইসা মুখ চাওয়াচাই করল একে অপরের। এক লহমায় রাইসার চোখের সামনে ভেসে উঠল অতীতের সোনালি স্মৃতিগুলো। ঝাপসা হয়ে এলো চক্ষুজোড়া। মাসখানেক আগ অব্দিও ভাবেনি এই দিনটাও দেখতে হবে, কিন্তু ভাগ্য শেষ পর্যন্ত এসে পৌঁছালো সম্পর্কের প্রান্তে। কলমটা হাতে তুলল সাইমন, চোখ বুজে ভারী দম ফেলল, যেন নিঃশ্বাসের সাথে মস্তিষ্ক থেকে বের করে দিল সমস্ত অতীত। নির্দিষ্ট স্থানে খসখস করে লিখে ফেলল নিজের নামখানা। এরপর কাগজটা এগিয়ে দিল। রাইসা যখন কলমটা তুলল তখনও তার হাত কাঁপছে। চোখে জমে থাকা অশ্রুর কারণে পরিষ্কার দেখতে পারছে না। তবুও কম্পিত হস্তে সাইন করতে ব্যস্ত হলো। একটু আঁকাবাঁকা হলো, তবে হয়ে গেল লেখা। অতঃপর অসারতায় হাত থেকে কলমটা ছুটে পড়ল টেবিলের উপরে। রাইসা বহু কষ্টে নিজের কান্না গিলল। নিজেকে সামলাতে সামনের টেবিলটায় আঁকড়ে ধরল। মাথা যথাসম্ভব নিচু করে আনমনে বলল, যার সাথে সংসার করার স্বপ্নে মগ্ন হয়ে 3টা বছর অপেক্ষা করলাম, তার সাথে একটা বছরের সংসারও হলো না আমার। সারা জীবন একসাথে কাটানোর কথা তো বহু দূরে, ভাগ্য কেন আমার বেলাতে এত নিষ্ঠুর হলো। সাদমান রাইসার সামনে থেকে ডিভোর্স পেপারটা নিজের দিকে টেনে নিল। অতঃপর জিজ্ঞেস করল, ম্যাম, আপনি কি ডিভোর্সের ব্যাপারে কোনোভাবে আপসেট? এখনও কিন্তু সময় আছে ডিভোর্স বাতিল করার। রাইসা চোখ মুছে মাথা তুলল, জোরপূর্বক হেসে বলল, না না, সেরকম কোনো ব্যাপার নেই, আমি ডিভোর্স নিয়ে আপসেট নই। আপনি বলুন, আমার ডিভোর্স পেপারটা কবে পাচ্ছি? সময় লাগবে ম্যাম, আপনাদের ডিভোর্স কার্যকর হতে 3 মাস সময় লাগবে। এরপর আপনার ডিভোর্স পেপারের নিজেদের কপি পেয়ে যাবেন। তবে কাগজে কলমে আপনাদের ডিভোর্স হয়েছে, আপনারা আর স্বামী স্ত্রীতে সম্পর্কে আবদ্ধ নন। সাদমানের শেষ কথাটা তীক্ষ্ণভাবে আঘাত হানল রাইসার হৃৎপিণ্ডে, ক্ষতবিক্ষত করে ফেলল যেন। কঠিন বাক্যের ভার সামলাতে রাইসা চোখ বুজে প্রলম্বিত শ্বাস নিল, ঢোক গিলে উঠে দাঁড়ালো, চেয়ার ছেড়ে বলল, ধন্যবাদ স্যার, এবার তাহলে আমরা উঠি। সাইমন উঠে দাঁড়ালো, পরপর উঠে দাঁড়ালো সাদমানও। সাইমনের সাথে হ্যান্ডশেক করে বলল, ইটস মাই ডিউটি। রাইসা হাসলো কেবল। অতঃপর বেরিয়ে এলো দুজন। কেবিন থেকে বেরিয়ে মুক্ত পাখির ন্যায় খোলা বাতাসে শ্বাস নিল তারা। সম্পর্কের বাঁধন থেকে ছুটে এখন তারা মুক্ত পাখি। তো সাইমন অতীত পেছনে ফেলে সবেমাত্র সামনে পা বাড়িয়েছিল সাইমন, অমনি পিছু ডাকল রাইসা। সাইমন ঘুরতেই কাতরতার পূর্ণ স্বরে বলল, বিয়ের সময় শুধু কাবিন নামায় সই করনি, 3 কবুলও বলেছিলে না? তাহলে এখন শুধুমাত্র স্বাক্ষর করে সম্পর্ক শেষ করছো? 3 তালাক বলবে না? সাইমন রাইসার থেকে নজর সরিয়ে এলোমেলো দৃষ্টি ফেললো আশেপাশে। তখন রাইসা বেশ জেদ দেখে বলল, বলো 3 তালাক। সাইমন শুকনো ঢোক গিলে তাকালো সরাসরি রাইসার চোখের দিকে। এক এক উচ্চারণ করলো, 1 তালাক, 2 তালাক, 3 তালাক। একটা তীক্ষ্ণ ছুরি যেন এফোর ওফোর করে দিল রাইসার হৃৎপিণ্ড। এবার আর দমাতে পারল না নিজেকে। অশ্রু কণা নিঃশব্দে নেমে এলো গাল বেয়ে। পরপর রাইসা বলল, 1 তালাক, 2 তালাক, 3 তালাক। আমাদের সম্পর্ক, ভালোবাসা, প্রেম, সংসার
একসাথে পুরো জীবন কাটানোর স্বপ্ন, সব কিছু এখানে শেষ সাইমন। বিপরীতে কিছু বলতে পারল না সাইমন, মৌন রইল। রাইসা পুনরায় বলল, হাজার স্বপ্ন দেখিয়ে আমাকে নিজের বউ করে এনেছিলে তুমি, এরপর আমার সব স্বপ্ন ধ্বংস করে আমাকে নিঃস্ব করে মাঝ রাস্তায় হাত ছেড়ে দিলে। সাইমন দীর্ঘশ্বাস ফেলে বলল, এখন এসব কথা না বললেই হচ্ছে না, ডিভোর্সটা কিন্তু তুমি চেয়েছিলে রাইসা। প্রত্যুত্তরে রাইসা বলল, আমি ডিভোর্স চেয়েছিলাম কারণ তুমি একটা নতুন সংসার চেয়েছিলে। তোমার নতুন সংসারের জন্য অগ্রিম শুভকামনা। এই রাইসা আর কোনো দিনও তোমার সামনে কোনো অভিযোগ, কোনো আবদার নিয়ে হাজির হবে না। আমার অভিযোগ আবদার শুনলে বিরক্ত হতে, তাই না? এখন আর হবে না। তোমার মা তো আমাকে অপয়া বলেছিল, তাই না? ভবিষ্যতে এই অপয়ার মুখ যেন তোমায় দেখতে না হয়। তোমার মায়ের পছন্দের মেয়েকে বিয়ে করবে এবার, অন্তত ওকে একটা সুখের সংসার দিও। আমি তো হাজার চেষ্টা করেও তোমাদের মন মতো হতে পারলাম না। ওই মেয়েটা অন্তত হোক, আমার এক একটা স্বপ্নের কবরের ওপর সজ্জিত হোক তোমার নতুন সংসার। বলে দুকদম পিছিয়ে গেল রাইসা। ঘামছে রীতিমতো, নিজের অবস্থাটা কারো কাছে ঠিকঠাক ব্যক্ত করতে পারছে না সে। অন্যদিকে ইমরান অধৈর্য হয়ে উঠেছেন। তখনও রাইসাকে সাইমনের সাথে কথা বলতে দেখে শেষমেশ নিজে গাড়ি থেকে বেরিয়ে হাঁকছিলেন রাইসা। এক ঝটকায় রাইসা ও সাইমন দুজনেই তাকালো ইমরানের দিকে। বাবাকে দেখামাত্র ঝরঝরিয়ে কেঁদে ফেল রাইসা। বাবা! একটা চিৎকার সুরে এক দৌড়ে গিয়ে আশ্রয় পড়ল বাবার বুকে। কাঁদতে লাগলো অঝোর ধারায়। অবস্থা দেখে একে একে গাড়ির ভেতর থেকে বেরিয়ে এলো নাজনীন, মাইশা, নির্জন। মা মেয়ে রাইসার কান্না থামাতে ব্যস্ত হলেও নির্জন এগিয়ে এলো সাইমনের দিকে। হতভম্ব সাইমনের সামনে এসে সাবলীলভাবে বলল, কি দেখছো? ওদের পরিবারটা, তাই না? রাইসার মা বাবা কিভাবে বুকে টেনে নিল ওকে, এটাই ভাবছে, তাই না সাইমন? একটা কথা জিজ্ঞেস করি, রাইসা তোমাকে ভালোবেসে অন্যায় করেছিল কি? সাইমন অবাক চোখে চাইল নির্জনের দিকে, তবে উত্তর দিতে পারল না। নির্জনই বলল, হয়তো করেছিল। রাইসা একটা অন্যায় করেছিল, এই অন্যায় ভুলে মা বাবা মাফ করে দিয়েছে ওকে। কিন্তু ওই পরিবারটা। নির্জন একটু পাশে সরে দাঁড়ালো। সাইমনের সামনে দৃশ্যমান হলো রাইসার পরিবার। তাদের দিকে আঙুল তুলে নির্জন বলল, মিথ্যে স্বপ্ন দেখিয়ে রাইসার হাসি খুশি জীবনটা নষ্ট করার জন্য ওই মানুষগুলো কোনোদিনও তোমাকে ক্ষমা করবে না, কোনোদিনও না। আঙুল নামালো নির্জন। পিছনে স্তব্ধ দাঁড়িয়ে থাকা সাইমনকে ফেলে গটগট করে হেঁটে চলে গেল সামনে। রাইসা গাছ কোনোভাবে নিয়ন্ত্রণ করা যাচ্ছে না, মন প্রাণ উজাড় করে কাঁদছে। গাড়িতে বসে সারাটা রাস্তা কেঁদেছে। মাইশা ও নাজনীন দুপাশে বসা, তারা সান্ত্বনা দিয়ে যাচ্ছে। ইমরান সামনে বসেও উল্টো ঘুরে মেয়েকে বুঝিয়ে যাচ্ছেন। এদের মধ্যে নির্জনই কেবল চুপচাপ বসে ড্রাইভিং করছে। মায়ের কাঁধে মুখ গুজে রেখেছিল রাইসা। হঠাৎ কান্না থামিয়ে ফোপাতে ফোপাতে মুখ তুলল। ভেজা গাল দুটো মুছতে নিয়েছে সবে, অমনি নির্জন বলল, আমার মনে হচ্ছে না সাইমন তোমার জন্য এভাবে কাঁদছে। তুমি একাই ওর চোখের পানি নষ্ট করছো। রাইসার গলা শুকিয়ে এসেছে। ইমরান পানির বোতলটা খুলে এগিয়ে দিলেন মেয়ের দিকে। রাইসা পানিটা নিয়ে ঢকঢক করে অর্ধেক পানি শেষ করে ফেলল। অতঃপর বলল, আমার এখনো বিশ্বাস হচ্ছে না এত কিছু হয়ে গেল। আমি অনেক চেষ্টা করেছিলাম সংসারটা করার, কিন্তু শেষ পর্যন্ত ডিভোর্স চিঠিটা একটা লাগলোই। সবাই তো আমাকেই দোষী করবে। ইমরান বললেন, রাইসা এভাবে কেন ভাবছিস তুই? তুই কি ভাবছিস লোকে খারাপ বলবে তোকে? শোন, তুই আমার কাছে থাকবি, বাবার কাছে থাকবে মেয়ে, তাহলে মানুষের কথা শুনবি কেন তুই? এসব ভাবা বন্ধ কর। কি আর করার, নিজের হাতে নিজের জীবনটা নষ্ট করে ফেললাম আমি। এরকম ভাবা ভুল। তোর জীবন তো সবে শুরু। মনে কর জীবন থেকে একটা ভুল হারিয়ে গেছে, আর কিছুই না, এখনো কত রঙিন দিন দেখা বাকি। রাইসা ফোপাতে ফোপাতে অশ্রু ঝরাতে শুরু করলো। আবার বিড়বিড়িয়ে বলল, আবার জীবনের সব রং ছিনিয়ে নিয়ে গেছে ও, আর রং আসবে কোত্থেকে? বাড়ি ফিরল সকলে। আসতে না আসতেই নাজনীন ব্যস্ত হলো রাইসার জন্য খাবার বাড়তে। তিনি ভালো করে জানেন মেয়েটা সারাদিনেও কিচ্ছু খায়নি, তাই নিজ হাতে খাবার খাওয়াতে ব্যস্ত হলেন। রাইসার গলা দিয়ে খাবার নামছে না, তবুও মায়ের জোরে খাচ্ছে অল্প অল্প। তোফায়েল ফোন করলেন এমন সময়। নির্জন রিসিভ করে একপাশে সরে গেল। তোফায়েল বললেন, রাইসাকে নিয়ে এসেছিস তোরা? নির্জন জবাব দিল, এখন বাসায় আছে। সবাই বাসায় আসছে, আমরা কিন্তু আসছি।
ম্যানেজারকে কাজ বুঝিয়ে দিয়ে অফিস থেকে চলে এসেছি, এখন তোর মাকে নিয়ে রওনা হব। বাবা, ওদের কারো মানসিক অবস্থায় ঠিক নেই, আমার মনে হয় না ওদের ওপর এখন মেহমানের ঝামেলা করা উচিত। এজন্যই তো বলে আসছি, অল্প কিছুক্ষণ থেকে শুধু রাইসাকে সাথে দেখা করে চলে আসবো, তোরা থাকিস ওখানে। নির্জন সম্মতি দিতেই কল কাটল তোফায়েল। আধা ঘন্টা পর কলিং বেল বাজতেই ইমরান গিয়ে দরজা খুললেন। তোফায়েলকে দেখে অবাক হয়ে বললেন, তুই এখন এভাবে হঠাৎ করে? তোফায়েল ইমরানকে সামনে থেকে সরিয়ে ভেতরে ঢুকতে ঢুকতে বললেন, আরে বাবা, বলে আসলে তো তোরা সব পাগল হয়ে যেতি, এই জন্য আর ঝামেলা করলাম না, এসেছি শুধু রাইসাকে দেখতে, চলে যাবো একটু পরেই। দুজনেই চলে এলো ড্রয়িং রুমে। পেছনে পেছনে ইমরানও। রাইসাকে দেখেই নাজিয়া গিয়ে বসলেন মেয়েটার পাশে, গালে হাত বুলিয়ে দিয়ে বললেন, কেমন আছিস রে নাজনীন? মেয়েটা কত শুকিয়ে গেছে দেখেছিস? রাইসা খাস না কতদিন? নাজনীন দীর্ঘশ্বাস ফেলে বলল, আমি মাত্রই জোর করে খাওয়ালাম, আর খাওয়ার অবহেলা নিয়ে ওকে কি বলবো বলো? মানুষের মন ভালো না থাকলে খেতে কি ইচ্ছে করে? নাজিয়া রাইসার মাথায় হাত বুলাতে বুলাতে বলল, যাক, যা হয়ে গেছে তা গেছে, এখন আর এসব ভেবে কারো মন খারাপের দরকার নেই। মনে রাখবি, যা হয় ভালোর জন্যই হয়, কাঁদবি না একটুও। কান্না করতে বারণ করা হলেও রাইসা করলো ঠিক তার উল্টো। ওই বাড়িতে এতদিন অবহেলার মুখে পড়ে আজ হঠাৎ সকলের এমন আদর পেয়ে আবেগ উথলে আসছে। কান্না দমন করা সম্ভব হচ্ছে না। অন্যদিকে অপরাধ বোধ হচ্ছে এই মানুষগুলোকে কষ্ট দিয়ে পালিয়ে গিয়েছিল বলে। রাইসা বলল, তোমরা কত ভালোবাসো আমাকে, আর আমি তোমাদেরকে সবাইকে কষ্ট দিয়ে পালিয়েছিলাম সুখের খোঁজে, খুব শিক্ষা হয়েছে আমার। নাজিয়া বিপরীতে বললেন, না মা, এভাবে বলতে হয় না, ছেলেমেয়েদের অন্যায় কি মা বাবারা ধরে বসে থাকতে পারে বল? ছোটবেলা থেকেই রাইসা মাইশাকে মেয়ের থেকে কম আদর করেনি নাজিয়া। এতদিন পর এসেও তার পরিবর্তন নেই। খুব সুন্দর রাইসার পাশে বসে রাইসাকে বুঝিয়ে যাচ্ছেন। রাইসাকে নাজিয়ার দায়িত্বে রেখে নাজনীন নীরবে বেরিয়ে গেলেন ড্রয়িং রুম থেকে। আঁচলে চোখের পানি মোছার মুহূর্তে ইমরানও বের হলেন। বললেন, কাঁদছো কেন? নাজনীন তার দিকে ঘুরে জবাব দিলেন, মেয়ের জন্য। হ্যাঁ, আমি জানি যা হয় ভালোর জন্যই হয়, কিন্তু রাইসাকে কিভাবে সান্ত্বনা দেব বলে বলো? ও তো নিজের সব খুঁয়ে বসলো, অন্ধের মতো ভালোবেসেছিল ছেলেটাকে। না হলে কি আর মা বাবার থেকে বেশি ভরসা করে কেউ কারো হাত ধরে পালায়? ছেলেটা আমার মেয়েটাকেই বুঝলই না। সংসার ভাঙার যন্ত্রণা যারটা সেই বসে। ইমরান প্রলম্বিত শ্বাস টেনে বললেন, আমি তা ভাবছি না, তুমি দেখলে তোফায়েল আর নাজিয়া ভাবি কি অমায়িক দুটো মানুষ। রাইসার বিয়ে ঠিক হলো ওদের ছেলের সাথেই, এরপর পালালো রাইসা, অথচ আমি আজ পর্যন্ত দেখলাম না ওরা কখনো রাইসাকে নিয়ে বাজে মন্তব্য করেছে। কোনো উচ্চ বাচ্চ ছাড়াই মাইশাকে বউ বানিয়ে নিয়ে গেল। অন্য কেউ হলো নির্ঘাত একটা সিন ক্রিয়েট করে ফেলতো। ওরা আমার চেয়েও ঠান্ডা মাথায় সমাধান করেছে বিষয়টা। আমি মাথা গরম করে রেখেছিলাম, আর ওরা উল্টো যেদিন থেকে শুনেছে রাইসার ডিভোর্সের কথা, নিজেরাও দুশ্চিন্তায় ছিল। আবার সাথে সাথে ছুটে এসেছে দেখতে। আর নাজিয়া ভাবি কি সুন্দর বোঝাচ্ছে রাইসাকে। সত্যি ওদের মতো অমায়িক মানুষ আমি দেখিনি। আর আমার আত্মীয় স্বজনেরা, ওরা তো জানতে পারলে উড়ে উড়ে চলে আসবে কথা শোনাতে। কিভাবে সামলাবো তাই ভাবছি। এরপর যদি শুনে রাইসা মা হতে পারবে না বলে ডিভোর্স হয়েছে, তাহলে তো এসব বলো না তো, বেকার মাথায় টেনশন নিচ্ছ তুমি। এখন মেয়ের চিন্তা করো, ওকে কিভাবে আবার হাসি খুশি জীবন ফিরিয়ে দেওয়া যায়, এটাই হোক একমাত্র মিশন। ইমরান হেসে সায় দিলেন স্ত্রীর কথায়। ঘণ্টাখানেক বাদে তোফায়েল ও নাজিয়া চলে গেলেন। ইমরান নাজনীন জোর করে রাখতেও পারলেন না। নির্জন রয়ে গেল না মাইশার জন্য। কিন্তু দুজনে রইল দু ঘরে। নির্জন মাইশার রুমে ঘুমের বন্দোবস্ত করেছে, আর মাইশা তখনও রাইসার রুমে বসে রাইসার কান্না থামাচ্ছে, ওকে বোঝাচ্ছে। নির্জন অধৈর্য হয়ে একবার গেল রাইসার রুমের দিকে। মাইশাকে ডাকতে গিয়েও থামলো রাইসার কান্নার শব্দ পেয়ে। নক করার জন্য হাতখানা বাড়িয়েও পিছিয়ে আনলো। মনে মনে ভাবল, রাইসার মানসিক অবস্থা ঠিক নেই, আজকে মাইশা থাকুক ওর কাছে। নির্জন ফিরে এলো মাইশার রুমে। বিছানায় শুয়ে চেষ্টা করলো ঘুমানোর, কিন্তু প্রতি রাত্রে মাইশাকে বুকে জড়িয়ে ঘুমানোর অভ্যাসটা জ্বালাতন করতে শুরু করলো তাকে। বিছানা এপাশ ওপাশ করেও ঘুমের সুবিধা হচ্ছিল না। জেগে রইল বেশ অনেক রাত অবধি। এদিকে কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়েছে রাইসা। বোনের গায়ে ঠিকঠাক কাঁথা মেলে দিয়ে ঘড়ির দিকে তাকালো মাইশা।
সময় রাত্রি 2:30। ভাবল নির্জন বুঝি ঘুমিয়ে পড়েছে এতক্ষণে, সে রাইসার সাথেই শুয়ে পড়বে যদি রাত্রে কোনো প্রয়োজন হয়। পরমুহূর্তে আবার পরিবর্তন আনলো নিজের সিদ্ধান্তে। রাইসাকে গভীর ঘুমে মগ্ন দেখে চাইল নিজের ঘরে গিয়ে নির্জন ঘুমিয়েছে কিনা তা দেখে আসবে। মাইশা বসলো রাইসার ঠিক পাশে। 10 মিনিট বসে পরখ করলো রাইসা আসলে গভীর ঘুমে ডুবেছে নাকি উঠে পড়ার সম্ভাবনা আছে। নিশ্চিত হতে দরজা টেনে বেরিয়ে গেল রুম ছেড়ে। নির্জন চেষ্টা করে ঘুমোতে পারেনি। শেষমেশ পরাস্ত হয়ে উঠে বারান্দায় চলে গেল। খোলা বারান্দার রেলিং ধরে ব্যস্ত হলো বাইরের প্রকৃতি দেখতে। তখনই পা টিপে টিপে রুমে হাজির হলো মাইশা। বিছানায় তাকে নির্জনকে দেখতে না পেয়ে ভড়কালো খানিক। পরপর চোখ পড়ল বারান্দার দরজায় দৃষ্টিগোচর হওয়া ছায়ায়। এগিয়ে গেল মাইশা। নির্জন খেয়াল করার আগে সে নিজে থেকে জড়িয়ে ধরল পেছন থেকে। পিঠে মাথা রেখে হাত রাখলো নির্জনের বুকে। নরম সুরে বলল, এখনো ঘুমাননি? নির্জন চমকে গিয়ে সামনে ফিরতে চাইল, তবে মাইশা জড়িয়ে রাখা সম্ভব হলো না। মাইশার হাতের উপর হাত রেখে উত্তর দিল, ঘুম আসছিল না। মাইশা ছাড়ল নির্জনকে, একদম পিছিয়ে প্রশ্ন করল, এটা কি আমি না থাকার কারণে? নির্জন উল্টো ঘুরল মাইশার দিকে, তাকে মিটিমিটি হেসে বলল, কোনো সন্দেহ নেই এতে। সবসময় আমার বুকে মাথা রেখে ঘুমিয়ে বাজে অভ্যাস করে ফেলেছ আমার। তোমার মতো নরম তুলতুলে কোলবালিশটা মিস করছিলাম আমি। মাইশা লজ্জা পেয়ে মাথা নুয়ে হাসলো, বলল, ধ্যাত, আমি কোলবালিশ নাকি? আর আপনার বাজে অভ্যাসের সব দোষ আমার হলো বুঝি? আমি না আসলে আপনি যে জোর করে টেনে নেন সেই বেলা। নির্জন রেলিংয়ে হেলান দিয়ে মাইশার কোমর ধরে নিজের কাছে টেনে এনে বলল, সেই বেলাও তোমার দোষ? আচ্ছা, রাইসা ঘুমিয়েছে? হ্যাঁ, ঘুমিয়ে গেছে। বাহ, ও ঘুমালো আর তুমিও চলে এলে আমার আদর খেতে? মাইশা চোখ রাঙিয়ে তাকালো নির্জনের দিকে। নির্জনের বুকে পরপর দুটো ঘুষি মেরে বলল, ঘোড়ার ডিম, আদর খেতে আসিনি আমি, ছাড়ুন আমায়, আমি চলে যাব এক্ষুনি। নির্জন কণ্ঠস্বর নামিয়ে গভীর স্পর্শ বুলিয়ে বলল, কখনো শুনেছ মুরগি নিজে থেকে শিয়ালের কাছে এসে ধরা দেওয়ার পর শিয়াল তাকে পালানোর সুযোগ দেয়? মাইশা ঢোক গিলে মোছড়ামুছড়ি শুরু করলো, নিজেকে ছাড়াতে বলল, আমি শুধু দেখতে এসেছিলাম আপনি ঘুমিয়েছেন কিনা। আপনি যে সুযোগ নেবেন তা আমি কি জানি? খালি দেখে চলে গেলে হবে? রাইসা তো ঘুমিয়েই গেছে, তুমি আমার কাছে থাকো। বলতে বলতে নির্জন মাইশার ঘাড়ে গুজল। মাইশা অস্থির হয়ে বলল, নির্জন, আমি দরজা খুলে রেখেছি, বাসার সবাই ঘুমিয়ে গেছে, কেউ আমাদের ঘরে উকি দিতে আসবে না। মাইশার সম্মতি দেবে না করেও চুপ রইল। বেশ খানিকক্ষণ পর নির্জন ঘাড় ছেড়ে মাইশার অধরের কাছে এগিয়ে এলো। দীর্ঘ চুম্বন শেষে নির্জন কপাল ঠেকালো মাইশার কপালে। মাইশার শ্বাস প্রশ্বাস তখন উথাল পাথাল বেগে চলছে। মাথা নামিয়ে চোখ বুজে রেখেছে, মনের মধ্যে বিশ্বাস দ্বন্দ্ব চলছে তার। একবার মন চাচ্ছে নির্জনের কাছেই থেকে যেতে, পর মুহূর্তে আবার মনে পড়ছে রাইসার সাথে থাকা উচিত। মাইশা দ্বিধাদ্বন্দ্বের অবসান ঘটিয়ে নির্জন অনুমতি দিল, রাইসার কাছে যাও, আমার সাথে এসে একটু সময় কাটিয়েছে, এটাই এনাফ। সবসময় তো আমার কাছেই থাকো, কিন্তু এখন রাইসার তোমাকে প্রয়োজন, আমি বুঝি, কিন্তু নিজের বদ অভ্যাসের যে কি বলবো। মাইশা নির্জনের বুকে মাথা গুজে স্বস্তির শ্বাস ফেলল, মিটিমিটি হেসে বলল, আপনার পাগলামিগুলো একটু বেশি। সবসময় আমার প্রতি আমার পাগলামি থাকবে তো? ঠিক আছে। নির্জন ভুরুদের কুচকে বলল, পাগল আমি একাই, তুমি আমার জন্য পাগল না? মাইশা নির্জনের বুক থেকে মাথা তুলে তাকালো সরাসরি নির্জনের চোখের দিকে। নির্জন বিশ্বাস করবে না জেনেই পূর্ণ আত্মবিশ্বাসের সাথে মিথ্যা বলল, একটুও না। তাহলে এত রাতে ছুটে এলে কেন? আমার স্বামীর জন্য এসেছি, সে নাকি আমাকে ছাড়া ঘুমাতে পারে না, তাই মায়া দয়া করে চলে এসেছি। ওই একটা হলেই হতো। আপনার হলে এবার আমি চাই আপনি ঘুমিয়ে পড়ুন, সকালে অফিস যাবেন, আবার এমন রাত জেগে থাকলে চলবে? বিয়ের আগে ছিল না এমন অভ্যাস, বিয়ের পর রাত জেগেও দিনে অফিসে ব্যস্ত থাকার অভ্যাস হয়ে গেছে, এটার জন্য কিন্তু তুমি দায়ী। মাইশা গাল ফুলালো, পরপর কটমট করে বলে, এই আপনি একটু ভালো হতে পারেন না? অন্তত এসব আলাপ রেখে ঘুমাতে যান। বলে মাইশা নিজেকে ছাড়িয়ে বেরিয়ে এলো বারান্দা থেকে। পিছু পিছু নির্জনও বের হলো। নির্জন বিছানায় শুয়ে পড়ার পর কিছুক্ষণ মাইশা বসে বসে বকবক করলো তার সাথে। কয়েক মিনিটের ব্যবধানে নির্জন হাই তুলতে শুরু করলো। মাইশা কথা বলতে বলতেই কোন ফাঁকে নির্জন চোখ বুজে ফেলল। নিজেরই খেয়াল রইল না, মাইশা লক্ষ্য করতে চুপ হয়ে গেল।
গায়ের কাঁথাটা বুক অব্দি টেনে দিয়ে লাইট অফ করে বেরিয়ে এলো রুম থেকে। বাইরে থেকে দরজা টেনে চলে গেল রাইসার রুমে। রাইসা পুরোপুরি ভেঙে পড়েছে, তাকে সামলাতে হিমশিম খেতে হচ্ছে পুরো পরিবারের। মাইশা এখনও রাইসার সাথে আছে। নির্জন স্রেফ 2 দিন এসেছিল এখানে, এরপর নিজের বাড়িতে গিয়েছে। পরিস্থিতির কাছে বাধ্য হয়ে বউকে রেখে গেছে এই বাসায়, কারণ এখন রাইসাকে সামলানো বেশি গুরুত্বপূর্ণ। কোনো এক অজ্ঞাত কারণে যেসব খবর গোপন রাখতে চাওয়া হয় সেগুলো আশেপাশে ছড়িয়ে পড়ে দ্রুত। চেনা জানা মানুষের মুখ থেকে শুনে রাইসার ফুপু আফরোজা বেগমও জেনে গেলেন খবরটা। এরপরই ফোন করলেন ভাইকে, বললেন, ভাইয়া শুনলাম রাইসা এসে পড়েছে, সত্যি নাকি? নাজনীন ইমরান পাশেই দাঁড়ানো ছিল। ইমরান দীর্ঘশ্বাস ফেলে তার দিকে তাকালেন, অতঃপর বললেন, এই খবর তুই কোত্থেকে জানলি? এসব খবর বাতাসে ভাসে, ছোট ভাবির কাছেই তো শুনলাম। শোনো, কাল তো শুক্রবার, আমি আসছি কাল। অনেক দিন ধরে ভাবছিলাম তোমাদের বাসায় যাব, যাওয়াই হচ্ছিল না। এখন গেলে রাইসের সাথে দেখা হয়ে যাবে। ইমরান নিমরাজি হলেন। তার এক বিন্দু ইচ্ছে নেই আফরোজা এই অবস্থায় বাড়িতে আসুক। নিজের বোনকে তিনি ভালো করেই চিনেন। অতীত নিয়ে খোঁচাখুচি করবেন ঠিকই, মেয়েটা এসব সইতে পারবে কি? কল কেটে নিজের দুশ্চিন্তার কথা স্ত্রীকে জানাতেই নাজনীন বললেন, এত ভেবো না তো, কাল তো আমি বাড়িতে থাকবো। ব্যস্ত রাখবে নিজের বোনকে, আমি রাইস থেকে দূরে দূরে রাখবো। মেয়ের মাথাটা যেন নষ্ট করার সুযোগ না পায়। তবু ইমরানের চিন্তা দূর হলো না। মাইশাও বাড়িতে আসছে, আবার কাল ছুটির দিন। নির্জনও আসবে বিকেলে। আফরোজা যে কি ঘোট পাকাবে কে জানে। শোন রাইসা, আজকে তোর ফুপু আসবে, তুই ভালো করে জানিস সে কেমন, তাই তার কোনো কথা গায়ে লাগাবি না। যেদিন তুই পালিয়েছিলি সেদিনও কম কথা বলেনি আমাদের। আজকে যে খুব ভালো মানুষ হয়ে যাবে তার আশাবাদী আগেই বাদ। খবর শোনা মাত্র লাফিয়ে লাফিয়ে আসছে, কোনো বদবুদ্ধি নিয়েই। তাই আমি আগে থেকে সাবধান করে দিচ্ছি দুজনকেই। রাইসা জানালার পাশে মনমরা হয়ে বসে আছে, শূন্য দৃষ্টি মেলে রেখেছে অজানা পথপানে। মায়ের কথা কর্ণগোচর হতে জবাব দিল, ভুল করেছি, এখন মানুষের কথা তো শুনতেই হবে। আমি মানসিক প্রস্তুতি নিয়ে রেখেছি মা। মাইশা হতাশ শ্বাস ফেলে বলল, দেখছো মা, তোমার মেয়ের কথা দেখেছ? রাইসা ফট করে বলে বসল, কথা কান দিয়ে শুনতে হয়, চোখে দেখা যায় না মাইশা। মাইশা থতমত খেয়ে ঝাড়ি মারল, হয়েছে হয়েছে, সাদা পান্ডার মতো আমার সব কথায় ভুল ধরতে হবে না। নাজনীন মুহূর্তের ব্যবধানে এগিয়ে এসে মাইশার কান ধরলেন, চোখ রাঙিয়ে ধমক দিলেন, বেয়াদব মেয়ে, তুই নির্জনকে সবসময় পান্ডা বলিস কেন? ও তোর স্বামী হয়, এভাবে বলতে হয় নাকি? সম্মান দিয়ে কথা বলবি। মাইশা কানমলা খেয়ে ব্যথায় কাতরাতে কাতরাতে বলল, মা কানটা ছাড়ো, ব্যথা পাচ্ছি আমি। আচ্ছা আচ্ছা, আর ডাকবো না, ভুল হয়েছে আমার। মনে থাকে যেন, এখন অন্তত একটু ভালো হয়ে যা। ভাগ্য করে ভালো একটা শ্বশুরবাড়ি পেয়েছিস, নয়তো দৈনিক 10টা করে অভিযোগ আসতো আমার কাছে। রাইসা বাইরে থেকে নজর ফিরিয়ে মা বোনের কাণ্ড দেখছে, সাথে হাসছে মিটিমিটি। মায়ের কথার জবাবে মাইশা কিছু বলার আগে রাইসা বলে উঠল, বাদ দাও না মা, নির্জন ভাইয়া যদি ওর উড়ু উড়ু স্বভাব নিয়ে কিছু না বলে তাহলে আমরা আর কি, আমাদের দায়িত্ব শেষ, ও এখন মেহমান। নাজনীন মাইশার কান ছেড়ে দিয়েছেন। মাইশা এখন ব্যস্ত নিজের কান ডলতে। রাইসার কথা শুনে কান ছেড়ে হাততালি দিল, ভেংসি কেটে বলল, বা বা বাবা, দিনরাত খাটে চড়ে বসে থাকেন আপনি, আর কাজকামে হেল্প করি আমি। এখন আমি হয়ে গেলাম মেহমান। মেহমানকে দিয়ে কাজ করতে লজ্জা করে না তোমাদের? না, এই বাড়িতে আর না, আমি আজই চলে যাব আমার বাসায়। নাজনীন মুখ বাঁকিয়ে বললেন, বোঝো ঠেলা, মানুষ শ্বশুর বাড়িতে ঝগড়া করে মায়ের বাড়িতে চলে আসে, আর এই মেয়ে আমাদের সাথে ঝগড়া করে শ্বশুর বাড়িতে যাবে? রাইসা ঠোঁটের কোণে হাসি ঝুলিয়ে বলল, তোমার মেয়ে উল্টো দেশ থেকে এসেছে তাই তো? আস্তে আস্তে হয়েছে, আর ঝগড়ার দরকার নেই, আমি নিচে যাচ্ছি, তোদের ফুপু এসেই পড়বে একটু পরে। কাজগুলো শেষ করে গিয়ে বলেই চলে গেলেন নাজনীন। ইমরান একটানা পায়চারি করছেন ড্রয়িং রুমে, হাত ঘড়ি দেখছেন বারবার। 11টা বাজতেই ঘড়িতে সময় দেখার পালা শেষ হলো। কলিং বেল বাজতেই নাজনীন গিয়ে দরজা খুলে দিলেন। আফরোজা বিস্তর এক হাসি নিয়ে বললেন, আসসালামু আলাইকুম ভাবি, ভালো আছেন? নাজনীন জোরপূর্বক হেসে সালামের উত্তর দিয়ে বলল, এই তো আলহামদুলিল্লাহ, তুমি কেমন আছো? আর তোমার মেয়ে রিধি আসলো না? আফরোজা নাজনীনকে পাশ কাটিয়ে ভেতরে ঢুকতে ঢুকতে বললেন, রিধি বান্ধবীদের সাথে বাইরে গেছে, আমি বলে দিয়েছি বিকেলে সোজা এখানে চলে আসতে। তার আইসা কই দেখছি না যে, ও উপরে আছে নিজের রুমে। ও আচ্ছা।
আফরোজা হাঁটতে হাঁটতে হাজির হলেন ড্রয়িং রুমে। বড় ভাইকে দেখে লম্বা সালাম দিলেন। ইমরান সালামের জবাব দিয়ে বললেন, বস। আফরোজা আয়েশ করে বসলেন সোফায়। জিজ্ঞেস করলেন, তোমার মেয়ে তো দেখছি উকি দিচ্ছে না, ফুপুর সাথে একটু দেখাও করবে না? নাজনীন উত্তর দিলেন, বললাম তো উপরে আছে, মাইশার সাথে কথা বলছে হয়তো। আফরোজা বিস্মিত হয়ে বললেন, সে কি, মাইশাও আছে? ওকেও জামাই ছেড়ে দিয়েছে নাকি? ইমরান ক্ষিপ্ত হয়ে বললেন, তোর জবান ঠিক রাখ, উল্টাপাল্টা কথা ছাড়া মুখে ভালো কথা নেই। মাইশাকে ছাড়তে যাবে কেন? মাইশা এসেছে রাইসার জন্য, কারণ এই মুহূর্তে মাইশার সঙ্গ ওর দরকার। আফরোজা ঠোঁট গোল করে বললেন, তাই বলো। আচ্ছা ডাকো তোমার মেয়েদেরকে, কতদিন দেখি না। নাজনীন স্বামীর কানের কাছে বিড়বিড়িয়ে বললেন, সারা বছর দেখার কথা মনে পড়বে না? কোনো খোঁচা মারা কথা বলতে হলেই তোমার বোন আমার মেয়েদের মিস করা শুরু করে। মাইশার রেজাল্টের বেলায় কি করেছিল তা ভুলিনি আমি। ওর মেয়ে A+ পেয়েছে, আমার মেয়ে পায়নি, এজন্য ইনিয়ে বিনিয়ে কম কথা শোনায়নি। আমার মেয়েটার মনটাই ভেঙে দিয়েছিল। আফরোজাকে এক গ্লাস শরবত দেওয়া হয়েছিল, সেটা শেষ করে তিনি পুনরায় শুরু করলেন, কি বলছো ভাবি? কিছু না, তুমি বসো, আমি দেখি ওরা কি করছে। নাজনীন বেরিয়ে আসতে যেতে ইমরান গিয়ে বসলেন বোনের বরাবর সোফাটায়। কণ্ঠস্বর যথাসম্ভব গম্ভীর করে ডাকলেন, আফরোজা। আফরোজা সন্দিহান নজরে ভাইয়ের দিকে চাইলেন, বললেন, কিছু বলবে? রাইসার পালনতে যদি কারো মান সম্মানের আসর পড়ে থাকে সেটা আমাদের। আমরাই আমার সব ভুল তুলে ওকে ঘরে তুলেছি। আমরা যেহেতু সব মেনে নিতে পেরেছি, তো কারও সমস্যা হবে বলে মনে করি না। দেখ, রাইসার মানসিক অবস্থা এখন অতটাও ভালো না, তাই আমি আশা করব তুই ওকে ওর অতীত নিয়ে কোনো কটু কথা বলবি না, আফসোস করেও না। আফরোজা বিন্দুমাত্র পাত্তা দিলেন না, উল্টো উপদেশ দিলেন, ওকে ভালো ছেলে দেখে বিয়ে দিয়ে দাও, নতুন সংসার পেলে পুরনো সংসারের কথা ভুলে যাবে। ইমরান চসূচক শব্দ করে বলল, কি বললাম আমি তোকে? আমার মেয়ের জীবনের সিদ্ধান্ত আমরা নিতে পারি, এমনি একটা সংসার শেষ পরিণতি দেখে ভেঙে পড়েছে ও। এখন ওর ওপর আর কোনো চাপ দিব না, ও যা চাইবে সেটাই হবে। আফরোজা বিরক্তির মুখ বাঁকিয়ে বললেন, যা করতে চেয়েছে সেটা করেই তো আজ এই হাল। শখ করে পালিয়েছিল তো ওই ছেলের হাত ধরে, রাখলো কদিন, ব্যবহার শেষে ছুঁড়ে ফেলে দিল। আমাদের পছন্দের বিয়ে করলে অন্তত এই খারাপিটা হতো না। যা হয়েছে তা হয়েই গেছে, এখন আর এসব নিয়ে ভাবছি না। আমি যা বলছি তা শোন, তুই এসব ব্যাপারে রাইসাকে কিছু বলবি না, বিধিবাম। আফরোজা কথার তালে তালে মাথা নাড়লেও মনে মনে ঠিকই তার শয়তানি বুদ্ধি। খানিকক্ষণের মাঝেই মাইশা এসে ঢুকলো ড্রয়িং রুমে। সালাম দিয়ে হাসি মুখে কুশল বিনিময় করতে করতে রাইসা এসে পড়ল। শুকনো মুখে ফুপুকে সালাম দিতেই তিনি সালামের জবাব দিয়ে বললেন, আয় আয় বস এদিকে, কতদিন পর দেখলাম তোকে, এত শুকিয়েছিস কেন? রাইসা আর চোখে একবার মাইশার দিকে তাকিয়ে বসলো ফুপুর পাশে। ভেবে চিনতে জবাব দিল, অসুস্থ ছিলাম, মাঝে কতদিন খাওয়া দাওয়া করতে পারিনি, এজন্যই হয়তো। ইমরান ও নাজনীন দুজনের ড্রয়িং রুমে বসা। ওদের সামনে আফরোজা বেশি কিছু বলতে পারলেন না। ইমরান অন্যান্য কথার আলাপে ব্যস্ত রাখল। বেশ অনেকটা সময় বাদে দুজনে উঠে যেতে আফরোজার হাতে সুযোগ ধরা দিল। জিজ্ঞেস করে বসলেন, রাইসা, তোদের তো প্রেম করে বিয়ে হয়েছিল, তাহলে ছেলেটা তোকে ডিভোর্স দিল কেন? রাইসা স্মিত হেসে বলল, ভাগ্য ছিল তাই হয়েছে। বাবা হওয়ার শখ কোন ছেলের না থাকে বলেন? ওরও ছিল, আমার পক্ষে ওর শখ পূরণ সম্ভব না, তাই আমাকে ছেড়ে দিয়েছে। বৃহৎ স্বার্থে ক্ষুদ্র ত্যাগ। মাইশার দুঠোঁট আলগা হয়ে গেল, চোখ বড় বড় করে তাকালো বোনের দিকে। বিশ্বের অতি সহ্যে কিছু বলার সুযোগ অবধি পেল না। তার আগেই আফরোজা হতভম্ব হয়ে বললেন, কি বলিস, তোর বাচ্চা হবে না, এজন্য ছেড়ে দিয়েছে? রাইসা ফুপুর দিকে তাকালো, মিষ্টি হাসি উপহার দিয়ে বলল, হ্যাঁ, এবার বলুন তো কার দোষ? আফরোজা বেগম খুব আফসোস করে বললেন, তাহলে তো ওই ছেলেরও দোষ নেই, দোষটা ভাগ্যের, কেবল আল্লাহই জানে কেন যে তোকে মা হওয়ার সুখটা তিনি দিলেন না। অমনি ঝট করে পর্দা সরিয়ে ভেতরে ঢুকলেন ইমরান। মুখের ভাবভঙ্গি কঠোর, দেখেই ভয় পেয়ে গেল মাইশা। ইমরান নিজের রাগ দমন করে থমথমে স্বরে বলল, আফরোজা, গেস্ট রুমে গিয়ে ফ্রেশ হয়ে নে, তোর ভাবি নাস্তা দিচ্ছে। আফরোজা অত কিছু বুঝলেন না, মাথা নেড়ে উঠে দাঁড়ালেন, হেলে দুলে বেরিয়ে গেলেন ড্রয়িং রুম ছেড়ে। পরপরই নাজনীন ভেতরে এলেন, স্বামীকে জিজ্ঞেস করলেন, কি হলো, এত রেগে গেলে কেন? ইমরান দাঁতে দাঁত পিষে বললেন, আমরা বের হতেই ও জেরা করতে শুরু করেছিল, আর রাইসাও ভালো মানুষই দেখিয়ে বলে ফেলেছে কেন ডিভোর্স হয়েছে। ও কি আফরোজের স্বভাব জানে না? রাইসা নিরুদ্বেগ ভঙ্গিমায় বললে কি হয়েছে, সত্যিটা বলতে দোষ কই?
ইমরান হাত মুষ্টিবদ্ধ করে মাইশাকে বললেন, খুব সত্যবাদী হয়েছে তোর বোন, ওকে নিয়ে উপরে যা। মাইশা ঢক গিলে উঠে দাঁড়ালো। রাইসাকে টেনে টুনে নিয়ে গেল উপরে তার রুমে। নাজনীন সিঁড়ির দিকে তাকিয়ে ওদের গমন দেখলেন, অতঃপর স্বামীর দিকে ফিরে রাখলেন। রাইসার এটা বলা উচিত হয়নি, আমরা শুধু ডিভোর্সের কথাটা জানিয়েছিলাম, মা হবেন এটা বলিনি। আফরোজা তো সবাইকে ঢোল পিটিয়ে পিটিয়ে বলবে। ইমরান রাগে গজগজ করতে করতে বললেন, রাইসা তো ডিভোর্সের কারণ হিসেবে নিজের দোষটাকেই ধরে নিয়েছে, ওকে কে বুঝাবে? এটা স্রেফ বাহানা মাত্র। আরে আজকাল কত ধরনের চিকিৎসা আছে, সাইমন চাইলে চিকিৎসা করাতে পারতো, কিন্তু না, ওর তো ছাড়ার বাহানা দরকার। রাইসাকে কে বুঝাবে যে রাখতে চায় সে হাজার প্রতিবন্ধকতা পার করেও রাখতে পারে, আর যার ছাড়ার ইচ্ছা সে যে কোনো বাহানা দিয়েই ছাড়তে পারে। বাদ দাও তো, যা হবে দেখা যাবে। রুমে ঢুকে মাইশা দরজাটা আটকে ফেললো। এরপর রাইসের কাছে এসে মেসেজ দেখে বলল, এসব কি বলো তুমি? আম্মু না করেছিল না ফুপ্পির সামনে এগুলো বলতে? তাও তুমি কথা শোনো না? খবরটা সবার কানে ছড়িয়ে কি মজা পাচ্ছ তুমি? রাইসা ভুরু কুচকে বলল, কথাটা সবাই জানলে সমস্যা কি? নাকি এই কথা লুকিয়ে আমাকে আবার বিয়ে দিবে? ভাই, একবার একজনকে বিশ্বাস করে যথেষ্ট শিক্ষা হয়েছে আমার, আর ওই পথে পা বাড়ে আমি। এজন্য কথাটা পাঁচ কানে ছাড়াচ্ছি, যেন কোনো বিয়ের প্রস্তাব আর না আসে। আমাদের এমন আত্মীয়ের অভাব নেই যারা কোনাকাঞ্চি খুঁজে ছেলে আনতে পারে, তাই কথাটা তাদের কানে দিয়ে রাখছি, যেন এই কাজ ভুলেও না করে। মাইশা হতাশ হয়ে বলল, শুধু বিয়ে আটকানোর জন্য? যেন তোমাকে দ্বিতীয় বিয়ে করতে না হয় এজন্য এভাবে প্রচারে নেমেছো তুমি? রাইসা চতুর হেসে বললে, হ্যাঁ, কোনো ছেলে যদি জানতে পারে আমি মা হতে পারবো না, তাহলে সে আর বিয়ে করবে না। না হয় যে সম্পর্ক মন থেকে উঠে গেছে সেই সম্পর্ক আমি আর জড়াতে পারবো না, কারোর সাথেই না। মাইশা রাইসার মুখোমুখি বসে বলল, দোষ কখনো সম্পর্কের হয় না আপু, আমরা যার সাথে সম্পর্কে জড়াই সেই মানুষটার হয়। একজনের জন্য তুমি দুনিয়ার দামি একটা সম্পর্ককে খারাপ বলতে পারো না। রাইসের দীর্ঘশ্বাস ফেলে বলল, আমি জানি, বুঝি সবই, যাই হোক বাদ দে, এসব ভালো লাগছে না। আচ্ছা এসব আলাপ বাদ দেই, অন্য কিছু বলি আমরা। মুহূর্তের ব্যবধানে মাইশা পেরে আনলো আর এক আলাপ। এরপর ব্যস্ত হলো দুজন সেই আলাপে। শোয়েবদের ফ্ল্যাটটা 4 তলায়, পুরো ফ্লোর জুড়ে বিশাল এক ফ্ল্যাট। নিজেদের মন মর্জি মতো বানিয়ে নিয়েছে কয়েক রুমের এই অ্যাপার্টমেন্ট। শোয়েবের বাবা আনিস শিকদার অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা। আপাতত ঘরের বাজার সদাই তিনি করেন। আজও বাজার করে ফিরলেন 12টায়। তিন্নি বেগম তখন সুস্মিকে নিয়ে সোফায় বসে খেলায় ব্যস্ত। আনিস হাত পা ধুয়ে এসে বললেন নাতনির পাশে, তারপর বললেন, যাও এবার শিলার সাথে মিলে কাজ শেষ করে ফেলো, অতক্ষণে আমি সুস্মিকে সামলাই। তিন্নি বেগম সুস্মিকে রেখে সোজা হয়ে বসলেন, বললেন, আর কতদিন আমরাই সুস্মিকে দেখব বলো? বয়স হয়েছে, আজ আসছি কাল নেই, এরপর সুস্মিকে কে দেখবে? এক কথার কত বলবো, তোমার ছেলে তো বিয়ে করতে রাজি না, ওর এক কথা সৎ মানলে ও সুস্মিকে আদর করবে না। তিন্নি বেগম খুশি খুশি হয়ে বললেন, এজন্য আমি একটা বুদ্ধি বের করেছি বুঝলে। শোয়েবের চিন্তা সুস্মিকে নিয়েই না, আমরা এক কাজ করব। আনিস কৌতূহল হয়ে বলল, কি করতে চাচ্ছ? আশেপাশে খোঁজ রাখলে বোঝা যায়, বাচ্চা না হলে কত মেয়ের ডিভোর্স হয়ে যায়। আমরা এমন মেয়েকেই খুঁজবো, নিজের বাচ্চা না হলে মেয়েটা সুস্মিকে নিজের মেয়ের মতো আদর করবেই। আনিস দুপাশে মাথা নেড়ে বলল, তোমার ছেলে তো রাজি হবে না, আমি তো বলে দিচ্ছি। শোয়েবকে এখন কিছুই বলবো না, আগে আমি নিজের বুদ্ধিমতো খোঁজ তো করে দেখি ভাগ্য কই মিলায়, এরপর যা হবে দেখা যাবে। মরার আগে স্রেফ এই বাপ মেয়ের একটা গতি করে যেতে পারলেই হতো। আফরোজার থেকে যথেষ্ট দূরে দূরে রাখা হলো রাইসাকে। সারাদিনই চোখে চোখে রেখেছেন ইমরান ও নাজনীন। ফলাফল আফরোজা খুব একটা কথা শোনাতে পারলেন না রাইসাকে, তবে যতটুকু শুনিয়েছে তাও কম নয়। এত কিছু শুনে রাইসা কোনো প্রতিক্রিয়া দেয়নি, চুপচাপ ছিল। ডিভোর্স হলে মেয়েদের এমন কথা শুনতেই হয়, তাই রাইসা ডিভোর্সের আগে থেকে প্রস্তুতি নিয়েই রেখেছে। সেদিন নাজনীন বাইরে থেকে ফিরে যথেষ্ট বিরক্ত। কিনে আনা জিনিসপত্র ডাইনিং টেবিলে ফেলেই চেয়ারে বসে পড়লেন। কপালে ভাঁজ পড়েছে তার। মাইশা এসে জিজ্ঞেস করলো, কি হয়েছে মা? নাজনীন তিক্ত স্বরে উত্তর দিলেন, আর বলিস না, মানুষের চুলকানি নিতে পারি না। রাইসা কই? আপু উপরে, কি হয়েছে তুমি বলো সেটা। রাস্তাঘাটে পরিচিত করার সামনে পড়লে এক প্রশ্ন, মেয়ের ডিভোর্স হয়েছে, কি কারণে হয়েছে? আরে বাপ, তোরা তো জানিসই, না জেনে তো আর জিজ্ঞেস করতে আসিস নি,
তাও কাটা ঘায়ে নুনের ছিটে দেওয়ার জন্য জিজ্ঞেস করবে, এজন্য আমি রাইসাকে বের হতে দেই না। মাইশা দীর্ঘশ্বাস ফেলে বলল, কেয়ার করবে বলো, মানুষ তো এমনই। কিন্তু এভাবে ঘরে বন্ধ হয়ে আর কতদিন? মানুষ নানা প্রশ্ন করবে। এই ভয়ে কি ঘর থেকে বের হবে না আপু? ঘর বন্দি হয়ে দিন কাটালে অসুস্থ হয়ে পড়বে, আর একজনের জন্য তো কারো জীবন থেমে থাকে না। নাজনীন আফসোসের সুরে বললেন, এই সমাজ যে সবসময় মেয়েদের দোষটাই দেখে। তার উপর রাইসা বলে দিয়েছে ও মা হতে পারবে না বলে ডিভোর্স হয়েছে। হাতের কাছে এমন মোক্ষম সুযোগ পেলে কে ছাড়বে কথা শোনাতে? মাইশা বিড়বিড়িয়ে বলল, ওটাই তো একটা কাজ করেছে বোকার মতো। এরপর মাকে উদ্দেশ্য করে বলল, আমার মনে হয় এইবার আপুর স্বাভাবিক জীবনে ফিরে যাওয়া উচিত। পড়াশোনাটা নতুন করে চালু করা উচিত, অতীত ভুলে সামনে আগানো উচিত। এগুলো আমাকে না বলে নিজের বোনকে গিয়ে বোঝা। ভুল একটা করেছে মানলাম, তাই বলে এক ভুল পুরো জীবন শেষ করে বসে থাকবে? যেই ছেলেকে পুতুল বানিয়ে মর্জি মতো ব্যবহার করে শেষে ছুঁড়ে ফেলে দিল, তার প্রতি ওর এত দরদ আসে কোত্থেকে? আচ্ছা মা, হয়েছে, তুমি মেজাজ খারাপ করো না, আমি বোঝাচ্ছি আপুকে। বলেই আর উত্তরে অপেক্ষা করলো না, ছুটে গিয়ে হাজির হলো বোনের রুমে। অন্য প্রসঙ্গ কথা শুরু করলো। কথায় কথায় আসলো আসল বিষয়। বলল, তুমি এরপর কি করে প্ল্যান করছো আপু? রাইসা নির্বিকার জবাব দিল, জীবনে আর কোনো প্ল্যানিং নেই আমার, যা হবে দেখা যাবে। মাইশা তেজি সরে বলল, এটা কোনো কথা বললে তুমি? প্ল্যানিং না থাকলে আগাবে কি করে? নাকি একজনের জন্য নিজের জীবন থামিয়ে রাখবে? রাইসা তাকালো মাইশার দিকে, ভুরু নাচি বলল, তাহলে কি করতে বলছিস তুই আমাকে? পড়াশোনা আবার শুরু কর, ভার্সিটি যাও। পড়াশোনা নিয়ে ব্যস্ত হয়ে গেলে আস্তে আস্তে তুমি পুরনো কথা ভুলে থাকা শিখে যাবে। এরপর পড়াশোনাটা শেষ করে চাকরি করো তুমি। কেউ তো তোমায় বিয়ে করতে বলছে না, বললেও সম্ভব হতো না হয়তো। নতুন করে কাউকে বিশ্বাস করা আমার পক্ষে আর সম্ভব হতো না। একজনের জন্য থামিয়ে রাখবে তোমার জীবন? তুমি আগে যেরকম ছিলে সেরকম আর হতে পারছো না, বদলে গেছো কেন? একজনের থেকে কষ্ট পেয়েছো বলে আচ্ছা, কারোর জন্য নিজেকে বদলে ফেলা কতটুকু যুক্তিযুক্ত? মাইশার প্রশ্নের সামনে মৌন রইল রাইসা। এই প্রশ্নের উত্তর নেই তার কাছে। সে নিজেই তো সাইমনের জন্য কতখানি বদলে ফেলেছে নিজেকে, তবু তো মূল্য পেল না মানুষটার কাছে। মাইশা পুনরায় বলল, তুমি নিজেকে দেখো তো, নিজেকে কতটুকু বদলেছ একজনের জন্য। রাইসা চোখ বুজে প্রলম্বিত শ্বাস নিল, জিভে ঠোঁট ভিজিয়ে বলল, জানি না, তবে বদলেছি। বিয়ের পর আমি আবদার করতাম, ছোট ছোট ব্যাপারে অভিযোগ করতাম, এগুলোর পছন্দ ছিল না। এই অভ্যাসগুলো বদলে মানিয়ে নিতে শিখেছি। শ্বশুরবাড়ি যাওয়ার পর যে কত কিছু বদলেছি আমার নিজেরই কোনো হিসাব নেই। মাইশা বলল, তুমি আর আমি কিন্তু অনেকটা বিপরীত স্বভাবের। আমি এলোমেলো স্বভাবের আর তুমি খুব গোছানো। আমি উল্টাপাল্টা কথা অনেক বলি, তুমি কথা শুনে বুঝে শুনে কথা বলো। আমি ফাঁকিবাজ, তুমি পড়ুয়া। আমি পাগলাটে, তুমি আন্ডারস্ট্যান্ডিং। জানো, তোমার ভালো ভালো গুণগুলোর জন্য আমি একসময় হীনমন্যতায় ভুগেছি। রাইসা অবাক হয়ে তাকালো মাইশার দিকে, চূড়ান্ত বিষয় নিয়ে বলল, আমার স্বভাব নিয়ে তোর মধ্যে হীনমন্যতা? কিন্তু কেন? কেউ তো কখনো তোকে বলেনি আমার মতো শান্ত গোছালো স্বভাবের হতে হবে। তুই তোর মতো থাকবি, এটাই তোর বিশেষত্ব, তাহলে এসব কেন? মাইশা দম নিয়ে উত্তর দিল, বলছি একে একে সব বলবো। নির্জনের সাথে আমার বিয়ের কোনো পূর্ব প্রস্তুতি ছিল না। আগে থেকে যে নিজেদের মধ্যে পছন্দ ছিল, ব্যাপারটা এমনও নয়, একদম হঠাৎ করে সব হয়ে গেছে। বিয়ের প্রথম আমি উপলব্ধি করলাম আমার অভ্যাসগুলো নির্জনের পছন্দ না, পরে ফাঁকি দেয়া, বেশি কথা বলা, এরকম আরও কিছু। এরপর তোমার মতো একটা চিন্তা আমার মধ্যে ঢুকেছিল, নিজেকে পরিবর্তন করতে হবে, সংসার টিকাতে হলে নির্জনের মন মতো হতে হবে। কত বোকা ছিলাম আমি, ভেবে দেখেছ? রাইসা বেশ আগ্রহী হয়ে উঠেছে। অনাকাঙ্ক্ষিত বিয়ের পর নির্জন মাইশা কীভাবে নিজেদের সংসার সাজালো এটা জানার খুব ইচ্ছে ছিল। মাইশা নিজ থেকে বলে, একটু খুশি হলো রাইসা। কৌতূহলী হয়ে হাঁটুতে থুতনি ঠেকিয়ে মাইশার দিকে চুকে এলো। তারপর মাইশা লজ্জিত ভঙ্গিমায় মাথা নিয়ে হাসলো, বলল, নির্জন আমার প্রচেষ্টাটা ধরে ফেলেছে। এরপর কি বললো জানো? কথা অর্ধ সমাপ্ত রেখে মাইশা বোনের দিকে তাকালো। রাইসার প্রশ্নাত্মক চাহনি এখনো তার উপর আবদ্ধ দেখে জবাব দিয়ে ফেলল, তুমি যা বললে সেটাই বলেছে। আমার স্বভাবগুলোই আমার বিশেষত্ব, তাই কারোর জন্য নিজেকে পরিবর্তন করার কোনো দরকার নেই। অন্য কাউকে খুশি করার জন্য নিজেকে পরিবর্তন করার মতো বোকামি আর কিছুতে নেই।
কথা শেষ করে মাইশা সরাসরি তাকালো বোনের দিকে। স্পষ্ট টের পেল রাইসার হতবুদ্ধি ভাব। থুতনি থেকে মাথা তুলে বিমুগ্ধ হয়েছে আছে। মাইশার ওর সামনে তুড়ি বাজালো, ভুরু উঁচিয়ে বলল, কি ভাবছ তো? রাইসা স্বাভাবিকভাবে বলল, কে বলেছে তুই পাগলাটে, কিছু বুঝিস না? নির্জন ভাইয়ে যেমন আন্ডারস্ট্যান্ডিং তেমন তুইও এই যে আমাকে কেমন সাপোর্ট দিচ্ছিস, বোঝাচ্ছিস। মাঝে মধ্যে ভাবি কত সৌভাগ্য হলে এমন বোন পাওয়া যায়। মাইশা অধৈর্য হয়ে বলল, এসব কথা ছাড়ো আপু, আমি যা বললাম সেগুলো মাথায় ঢুকেছে তোমার? কেন একজনের জন্য নিজেকে পরিবর্তন করবে তুমি? কেন আটকে থাকবে তোমার জীবন? কার জন্য নিজেকে পরিবর্তন করা উচিত নয়, বিশেষ করে যখন মানুষটা তোমার পরোয়াই করছে না? তাহলে কার জন্য এত কিছু? যে ভালোবাসার সে তোমার সব রূপে সবভাবেই ভালোবাসবে। আর যে তোমাকে পরিবর্তন করলো, সে পরিবর্তন হতে বাধ্য করলো, সে কখনো তোমাকে ভালোবাসেনি। রাইসা মুসকে মুসকে হেসে বলল, জি আপু, জি বড় আপু, খুব বুঝেছি আমি। মাইশা কটমট করে বলল, আমি তোমাকে ভালো কথা বলছি আর তুমি ফাজলামো করছো আমার সাথে? ফাজলামো কই, আমি সত্যি সত্যি বুঝেছি, একদম 3 সত্যি। আচ্ছা, কি বুঝলে? রাইসা হেয়ালি সুরে বলল, এই তো আমার বোন যে বড় হয়ে গেছে, এখন সব কিছু বুঝে, আমার থেকে বেশি বুঝদার হয়ে গেছেন তিনি। মাইশা তীক্ষ্ণ স্বরে চেঁচালো, আপু। রাইসা কানে দুহাত চেপে বলল, আহ, চিল্লাচ্ছিস কেন? কানে শুনতে পাই আমি, আর তোর সব কথাও বুঝেছি। মাইশার আগে ফুসতে দেখে রাইসা কান থেকে হাত নামিয়ে বলল, আমি আসলেই বোকামি করেছি মাইশা। তুই বলিস আমি নাকি আন্ডারস্ট্যান্ডিং, অথচ এত সহজে বিষয়টা এতদিনও বুঝিনি। ভুল মানুষের জন্য নিজেকে পরিবর্তন করতে করতে শেষ পর্যন্ত কিছুই রইল না, না সেই মানুষটা, না সেই পুরনো আমি। তীব্র আফসোসের দীর্ঘশ্বাস বেরিয়ে এলো কণ্ঠনালী ফুঁড়ে, আধার নামলো ফ্যাকাশে মুখটায়। মাইশাও মন খারাপ করে ফেললো, বলল, কিন্তু আমরা তো সেই পুরনো রাইসাকে ফিরে পেতে চাই, যে আগের মতো হাসি মজা করবে, সবার সাথে মিশবে, একটা ঘরে বন্ধ করে রাখবে না নিজেকে। আমার যে সেসবে মন আসে না, কি করব আমি? মাইশা ঠোঁট উল্টে বলল, কি আর হবে, মা বাবা কষ্ট পাবে, ওরা তো চাচ্ছে তুমি আগের মতো হয়ে যাও, কিন্তু না, তুমি অতীত ধরে বসে আছো ওই সাইমনের জন্য, যার জন্য তুমি আবার কষ্ট দিচ্ছ মা বাবাকে, এর বেশি কিছু না। রাইসা দাঁতে জিভ কেটে বলল, সরি, সাইমনের জন্য একবার মা বাবাকে অনেক কষ্ট দিয়ে ফেলেছি আমি, আমার উচিত হচ্ছে না একই কাজ আবার করা। ওদের খুশির জন্য হলেও আমার উচিত সব ভুলে এগিয়ে যাওয়া, আর আমি এখন থেকে তাই করব। সাইমন যদি আমাকে অতীত ভেবে পিছনে ফেলে এগিয়ে যেতে পারে, তাহলে আমি কেন পারবো না? আমাকে পারতেই হবে। মাইশা আশ্বাস দিয়ে বলল, একদম ঠিক। মা বাবা মন খারাপ করে থাকে তোমার জন্য, এটা কি ঠিক? ওদের খুশির জন্য হলেও তোমার স্বাভাবিক জীবনে ফেরা উচিত। যে তোমাকে ভালোবাসতে পারেনি, ভুলে যাও তাকে, গোটা একটা জীবন পড়ে আসছে তোমার, ওনার ভুলের শাস্তি নিজেকে দিও না, আমাদের জন্য হলেও তোমাকে সামনে আগাতে হবে। রাইসের কি হলো, হঠাৎ জাপটে ধরলো মাইশাকে, কেঁদে ফেললো সাথে সাথে। হয়তো জীবনে কোনো ভালো কাজ করেছিলাম, জীবনসঙ্গী ভালো না পেলেও মা বাবা বোন পেয়েছি কপাল করে। ওটাকে জীবনসঙ্গী না, সাময়িক সঙ্গী বলো। জীবনসঙ্গী কোনো পরিস্থিতিতে হাত ছেড়ে দেয় না। রাইসা কান্না থামিয়ে পিছু হটে বসলো, গাল দুটো মুছে বলল, হয়েছে, আর পাকা বুড়ির মতো কথা বলতে হবে না। আমি কাল থেকে ভার্সিটি যাব, মাঝে পরীক্ষাটাও খারাপ হয়েছে, ফাইনাল পরীক্ষাটা ভালো মতো দিব, সব কিছু আবার আগের মতো শুরু করবে। এবার খুশি? আগে শুরু করো, এরপর খুশি হব। রাইসা স্মিত হেসে বলল, আচ্ছা, তুই এক কাজ কর, কাল বাড়িতে চলে যা। নির্জন ভাই নির্ঘাত মনে মনে আমাকে বকাবকি করছে, আর তার বউকে এতদিন নিজের কাছে আটকে রেখেছি বলে। মাইশা লজ্জা পেয়ে বলল, উফ আপু, কি যে বলো না, উনি কেন বকাবকি করতে যাবে? নিজেই তো অনুমতি দিয়েছে। দিলেই কি? আম্মুর কাছে তো আগেই শুনেছি তোকে এই বাসায় থাকতে দেয় না, একদিন থাকলে পরদিন সকালে নিতে হাজির হয়। এইবার বেচারা বাধ্য হয়েছে বলে, নয়তো দিত না। রাইসা কথাগুলো বলছে আর বারবার আর চোখে মাইশাকে দেখছে। সে লজ্জায় পড়েছে ভীষণ। ওপর মেয়েকে রাগ দেখে গাল ফুলে বলল, এরকম কিছুই না, আমি একটু নিচে যাচ্ছি, কাজ আছে বলে উত্তরে অপেক্ষা না করে ফটাফট বেরিয়ে গেল রুম ছেড়ে। পরনে হু হা করে হেসে উঠল রাইসা পেছনে। রাইসা কথা রেখেছে, ভার্সিটি যাওয়া শুরু করেছে, পড়াশোনায় ব্যস্ত থেকে ভুলতে চাইছে তিক্ত অতীত। মাঝে মধ্যেই মনে হয় ভার্সিটি লাইফ থেকে শুরু করে বিয়ে পর্যন্ত অতীতটা যদি কোনোভাবে মুছে ফেলা যেত, আবার নতুন করে রঙিন হতো তার জীবন।
এবার নিশ্চয়ই প্রেমে পড়ার জন্য মতো ভুল করতো না সে। কিন্তু না, জীবন কোনো বইয়ের পাতা নয় যা চাইলেই ছিঁড়ে ফেলা যায়। জীবনের প্রত্যেকটা ঘটনা গেঁথে থাকে আমাদের মস্তিষ্কে। আমরা কেবল সেগুলো ভুলে এগিয়ে যাওয়ার চেষ্টা করি। কখনো সম্ভব হয়, আবার কখনো হয় না। রাইসা সর্বাত্মক চেষ্টা করছে হাসি খুশি থাকার, দৈনিক কাজগুলো ঠিকভাবেই করছে। প্রথম প্রথম মানুষের প্রশ্নের সম্মুখীন হতে হয়েছিল ঠিকই, তবে আস্তে আস্তে সামলে নিয়েছে সেটা। কেউ জিজ্ঞেস করলে অল্প শব্দে উত্তর দিয়ে পাশ কাটিয়েছে। পেছনে মানুষের বলা কানাঘুষা এড়িয়েছে সন্তর্পণে। ভার্সিটিতেও একই অবস্থা। এক একটা বান্ধবী হুটোপুটি শুরু করে কাহিনী শোনার জন্য। প্রত্যেকের কৌতূহল তাদের লাভ ম্যারেজ, এত কম সময়ে ডিভোর্স কিভাবে। রাইসা একটানা সবাইকে একই উত্তর দিয়ে যাচ্ছে সে মা হতে পারবে না বলেই ডিভোর্স হয়েছে, ব্যাস। এরপর আর কেউ তেমন ঘটানোর চেষ্টা করেনি। ভার্সিটি থেকে ফিরে মায়ের সাথে সময় কাটানো, হাতে হাতে কাজ করে দেওয়া, পড়াশোনা, রাত্রিবেলা মা বাবার সাথে এক টেবিলে খেতে বসা, হাসি মজা করে, এভাবে আস্তে আস্তে স্বাভাবিক হতে থাকলো রাইসা। মাইশা বিয়ের পর তেমন একটা মায়ের বাড়িতে আসতো না। এখন রাইসা থাকছে বলে প্রায় আসা হয়। নাজিও মানা করেন না। সকলে মিলেই চেষ্টা করছে রাইসাকে সব ভুলে স্বাভাবিক রাখার। কিন্তু একাকিত্বে কাটানোর সময়গুলো সাক্ষী রইল রাইসার নির্ঘুম রাত্রির। ঘুমোতে গেলে অতীত হানা দেয় মস্তিষ্কে। অতপর বিছানা ছেড়ে উঠে হাঁটতে হাঁটতে হাজির হয় বারান্দায়। উপলব্ধি হয় কঠিন সত্যের, মানুষ যায় তবে ফেলে যায় কিছু স্মৃতি। সাইমন রাইসের ডিভোর্সের গুনে গুনে 2 মাস পার হলো আজ। সাদমান শোয়েবের সাথে দেখা করতে হাজির হয়েছে শোয়েবের বাড়িতে। তিন্নি বেগম খুশি হলেন বেশ। জিজ্ঞেস করলেন, একা একা বর্ষাকে নিয়ে এলেন না কেন? সুস্মি সাদমানের কোলে উঠে বসেছে। সাদমানের আনা চকলেটগুলো গুনে গুনে দেখছে কটা আনলো। এর মাঝে সাদমান উত্তর দিল, আন্টি আমি তো এসেছি শোয়েবের সাথে দেখা করতে, আরেকদিন নিয়ে আসবো বর্ষাকে। আর বিশেষ করে আসা হলো আপনার জন্য, শুনলাম আপনি নাকি আমার সাথে কথা বলতে চেয়েছেন। তিন্নি বেগম চা নাস্তা টি টেবিলের উপর রেখে সামনের সোফায় বসলেন। কণ্ঠস্বর নামে বলল, ভালো করেছো শোয়েব আসার আগে এসেছো, ও আসলে এই ব্যাপারে আর কথা বলা হতো না। সাদমান কৌতূহলী হয়ে বলল, আরে আন্টি কোনো গোপন কথা নাকি? ওর জন্য কোনো সারপ্রাইজ প্ল্যান? আগে কথাটা শোনো আমার। সেবার যে আমরা সেন্ট মার্টিন গেলাম, একটা মেয়ের সাথে বেশ ভালো সম্পর্ক হয়েছিল আমার, মাইশা নাম। মাইশার হাজব্যান্ড নির্জন। শোয়েবের কিন্তু বেশ ভালোই বন্ধুত্ব হয়েছিল ওর সাথে। সেন্ট মার্টিন থেকে আসার পরেও মাঝে মধ্যে কথা হয়েছে শুনেছি। তো কিছুদিন আগে শোয়েবের কাছ থেকে একটা খবর শুনলাম। সাদমান কথার মাথামুন্ডু ধরতে পারছে না। সেন্ট মার্টিন ঘুরতে গিয়ে কাদের সাথে পরিচয় হলো, এর সাথে নিজের সম্পর্কটাই ধরতে পারছে না সাদমান। বিভ্রান্ত হয়ে তাকিয়ে তারপর বলল, তিনি বেগম পুনরায় বললেন, শুনলাম তুমি নাকি 2 মাস আগে মাইশার বড় বোনের ডিভোর্স করিয়েছ। এই ব্যাপারেই কথা ছিল তোমার সাথে। তিনি বেগমের কথা শুনে চুপ করে রয়েছে সাদমান। ভাবছে কিছু একটা। সচরাচর এত কেসের ভিড়ে সাধারণ একটা ডিভোর্সের ব্যাপারে মনে রাখার কথাই নয়। সবের কাছ থেকে শুনেই রাইসের কথাটা মনে রেখেছে সাদমান। তবে ডিভোর্সের কারণটা জানানো হয়নি শোয়েবকে। সাদমানকে চুপ দেখে তারা লাগালেন তিনি বেগম। কি হলো ভাবছো কি সাদমান? আন্টি ওরা আমার ক্লায়েন্টের পার্সোনাল তথ্য বাইরে বের করা কি উচিত? তিনি বেগম মাসি তাড়ানোর ভঙ্গিমায় হাত নাড়লেন, বললেন, ধুর আমি কি কখনো তোমার কাছে সব জানতে চেয়েছি? আজ নেহাত বাধ্য হয়ে জিজ্ঞেস করা। মেয়েটার নাম যে কি বলেছিলে? রাইসা। হ্যাঁ রাইসা মাইশা দুজনের নাম মিলিয়ে রেখেছে দেখছি। এমনিতে মাইশা মেয়েটাকে আমার খুব ভালো লেগেছে, বড় বোনও নিশ্চয়ই ওর মতোই হবে। সাদমান হাতের আঙ্গুলে কপাল ঘষতে ঘষতে বলল, কেন কিন্তু আন্টি আপনি এসব নিয়ে জেরা করছেন কেন? কারণ আছে, আগে তুমি বলো ওর ডিভোর্স হলো কেন? সাদমান হার মারল তিন্নি বেগমের জেদের সামনে। দীর্ঘশ্বাস ফেলে বলল, যদিও এসব বাইরে ফাঁস করা উচিত না, তবে আপনার সামনে বলতে বাধ্য হচ্ছি। ডিভোর্সের কথা চলাকালীন আমি ওদের সাথে আলাদা আলাদাভাবে কথা বলেছিলাম। ডিভোর্সের আগ্রহ ওর হাজব্যান্ডেরই বেশি ছিল। মেয়েটা তো শেষ মুহূর্ত পর্যন্ত কান্না করেছে। তিন্নি বেগম কপালে চিন্তার ভাঁজ ফেলে বললেন, তার মানে রাইসা ডিভোর্স দিতে চাচ্ছিল না? তাহলে ওরা জানতে পেরেছিল রাইসা মা হতে পারবে না, এর জন্য ওর হাজব্যান্ডের দ্বিতীয় বিয়ের কথাও চলছিল। এই জন্যই রাইসা কাল বিলম্ব করেনি, দ্রুততার সাথে ডিভোর্স দিয়ে আলাদা হয়ে গেছে। খবরটা খুব একটা সুখকর নয়, তবু খুশি হয়ে গেলেন তিন্নি বেগম। চোখে মুখে ফুটে উঠল খুশির ঝলক। বলল, বাহ ভালো মিলেছে দেখছি। এজন্যই বোধহয় নির্জন মাইশার সাথে পরিচয় হয়েছিল আমাদের। আল্লাহর খেল বোঝা আসলেই কঠিন। সাদমান বিভ্রান্ত নজরে চেয়ে রইল। চোখের ভাষা দুর্দান্ত কৌতূহল। তবদা লেগে বলল, কিন্তু আন্টি আপনি করতে কি চাইছেন?
আমার মাথায় কিছু ঢুকছে না। তিনি বেগম বিস্তর হেসে বললেন, তোমার বন্ধু বিয়ে করে না কেন জানো? সৎ মাইলে সুস্মিকে আদর করবে না এই ভেবে। তাই আমি ভাবলাম এমন মেয়ে আনবো যার বাচ্চা কাচ্চা হবে না, ব্যাস ও সুস্মিকে মায়ের আদরও দেবে, আর আমিও তোমার বন্ধুর একটা গতি করে যেতে পারি। সাদমান কিছু মুহূর্ত চোখ পিটপিট করে ভাবলার মতো হাসি দিল, অতপর বলল, বা আন্টি, এই এক্সট্রাঅর্ডিনারি চিন্তাভাবনা আপনার। আই অ্যাম ইমপ্রেসড। পায়ের ধুলো দিন। তিন্নি বেগম সূচক শব্দ করে বললেন, হয়েছে হয়েছে, এত তেল মারতে হবে না। তবে এসব কথা শোয়েবকে বলো না যেন। আমি আগে নির্জন মাইশাকে বাসায় ডাকি, কথাবার্তা বলি, দেখি কি করা যায়। অতদিন মুখ বন্ধ, বুঝেছ? সাদমান ঠোঁটের ওপর আঙুল চাপলো, দুপাশে মাথা নেড়ে বলল, একদম না। শোয়েব একটা অক্ষর জানতে পারবে না। আমরা মিলেমিশে ওর বিরুদ্ধে ষড়যন্ত্র করব। তিন্নি বেগম হেসে বললেন, গুড বয়। এই খুশিতে তোমার প্রিয় কাচ্চি রান্না করে খাবো। শুক্রবারে বর্ষাকে নিয়ে এসে পড়ো, কেমন? সব তো বুঝলাম, কিন্তু আপনি রাজ থেকে বা ওর ফ্যামিলিকে রাজি করাবেন কিভাবে? সদ্য একটা ডিভোর্সের পর রাজি হওয়ার সম্ভাবনা খুবই কম। সে তুমি আমার উপর ছেড়ে দাও, দেখি আগে নির্জন মাইশাকে আসার জন্য রাজি করাতে পারি কিনা। আর একটা কথা বলতে গিয়েও কথাটা সমাপ্ত করতে পারল না সাদমান। তার আগে কলিং বেল বেজে উঠলে তন্নি বেগম উঠলেন। সব বাড়িতে ঢুকেছে। তাকে দেখা মাত্র সুস্মি সাদমানের কোল ছেড়ে ছুটে গিয়ে বাবার কোলে চড়েছে। সব মেয়েকে নিয়ে এসে সোফায় বসলো। সাদমান তাকে দেখেই বলল, তোর সাথে দেখা করার জন্য কখন থেকে বসে আছি। কইছিলি তুই? এতক্ষণ বসে বসে সুস্মির সাথে বকবক করেছি আমি। ডাহা মিথ্যা কথাটার সাথে সাথে প্রতিবাদ করলো সুস্মি। জোর করে বলল, চাচু দিদুর সাথে কত বলছে, তোমাল তাতে ভুলে নাই। শোয়েব মেয়ের কথা শুনে ভুরু কুচকে তাকালো মা আর বন্ধুর দিকে। সাদমান সাফাই গাইতে বলল, প্রমিস ভাই, কোনো খিচুড়ি পাকাচ্ছি না আমরা। শোয়েব বলল, আশ্চর্য, আমি তো এরকম কিছুই বলিনি। আগে ধারণা করলি কি করে? এরকম কিছুই করছিলি নাকি? ঈশ্বরের মন পুলিশ পুলিশ। তিন্নি বেগম কপাল চাপড়ালেন, হতাশ হয়ে বললেন, এত সন্দেহ করিস কেন তুই? একটু বিশ্বাস করিস না আমাদের? তোর খাবারে বিষ মেশানোর প্ল্যান করবো নাকি আমরা? সাদমান তাল মিলিয়ে বলল, একটু বিশ্বাস করে না আমাদের। সন্দেহবাতিক ছেলে কি? শোয়েব, তুই বিরাট ভুল করেছিস। ভার্সিটির লেকচারার না হয় তোর গোয়েন্দা হওয়া উচিত ছিল। ইসরে, কি মিস্টেকটাই না করলি। শোয়েব বিপরীতে বলল না কিছু। মেয়েকে রেখে উঠে চলে গেল ফ্রেশ হতে। সাদমানের প্রস্থান দেখে বলল, আন্টি, আপনি পাত্রীপক্ষকে রাজি করতেই পারেন, তবে নিজের ঘরের পাত্রকে রাজি করা বোধহয় সম্ভব না। তিন্নি বেগম দীর্ঘশ্বাস ফেলে বললেন, দেখি কি করা যায়। রাত্রে খেতে বসেছে সকলে। সুস্মির খাওয়া আগেই শেষ। এখন নিশ্চিন্তে বাবার পাশে বসে বসে ফোনে কার্টুন দেখছে। সমস্ত মনোযোগ নিবেশিত সেথায়, আর কোথাও কোনো মন নেই। তিন্নি ও আনিস আগে থেকেই পরিকল্পনা করে বসেছেন। প্রথমে কথাটা তুললেন তিন্নি বেগমের ছেলেকে। জিজ্ঞেস করলেন, নির্জনের সাথে কথা হয় না তোর? শোয়েব খেতে খেতে বলল, হ্যাঁ, কথাও হয়, দেখাও হয়, মাঝে মধ্যে, কিছুদিন আগে হয়েছে। আচ্ছা, কই যেন থাকে ওরা? সব একটা ঠিকানা জানিয়ে বলল, কাছাকাছি, পায়ে হেঁটে 15 থেকে 20 মিনিট লাগবে, এজন্য তো দেখা সাক্ষাৎ হয়ে যায়। তিন্নি বেগম ঠোঁট গোল করে বলেন, ও আচ্ছা, বেশ ভালোই বন্ধুত্ব জমিয়ে ফেলেছিস দুজনে। তো ওদেরকে বাসায় আসতে কথা বলতে পারিস না? আমি তো মাইশাকে কয়েকবার বলেছিলাম, শুনলে তো। তাই ভাবলাম একদিন নির্জন আর ওর বউকে বাসায় দাওয়াত করলে কেমন হয়। মাইশাকেও বেশ মনে পড়ছে আমার। সব খাওয়া থামালো, তীক্ষ্ণ নজরে মায়ের দিকে তাকে বলল, হঠাৎ এই চিন্তা মানলাম, আমার নির্জনের সাথে দেখা সাক্ষাৎ, ফোনে যোগাযোগ, কথাবার্তা হয়, আমাদের মধ্যে ভালো সম্পর্ক আছে, তা তো আমি বুঝলাম, কিন্তু তোমার হঠাৎ করে দাওয়াতের ব্যাপারটা বুঝলাম না। আনিস সাহেব গলা খাঁকড়ি দিয়ে বলেন, এমনভাবে বলছো যে কেন? তোর মায়ের কি কোনো শকটক হতে পারে না? তোমার নির্জনের সাথে দেখা সাক্ষাৎ হয়, তোমার মায়ের তো আর মাইশের সাথে দেখা হয় না। তো একটু মাইশাকে মনে করছে, একটু বাসায় ডেকে কথাবার্তা বলতে চাইছে। সব বিস্মিত হয়ে বলল, এতদিন তো বেশ বর্ষার সাথে ভাবছিল, আর এখন মাইশাকে দরকার পড়লো কথা বলতে, ঘটনা কি? তিন্নি বেগম রেগে মেগে বললেন, তুই আমার সব কথাতেই সন্দেহ করতে থাক। মেয়েটাকে আমার খুব ভালো লেগেছিল, এক এলাকায় থাকে, কাছাকাছি বাসা আছে, শুনেই বার কয়েক বলতে আসতে বলেছি, এলোই না। তাই তোকে একদিন বাড়িতে ডাকতে বলছি, দাওয়াতের কথা বলে তুই এতে সন্দেহ করিস? সাদমান সবসময় ঠিকই বলে, তোর আসলে গোয়েন্দাগিরির চাকরি নেওয়া উচিত ছিল, অন্তত প্রতিবেশী সম্পর্কে। শোয়েব বেশি চিন্তিত ভাব ধরে বলল, প্রতিবেশী? 20 মিনিটে হেঁটে যাওয়া, বাড়ি যাওয়া লাগে, তাহারা প্রতিবেশীর আওতায় পড়ে? তিনি বেগম হুঙ্কার ছিলেন, অবশ্যই পড়ে, অত কিছু তুই বুঝিস নাকি? কাছাকাছি বাড়ির পাশে থাকলে ওটা কাছের প্রতিবেশী, আর একটু দূরে থাকলে দুঃসম্পর্কের প্রতিবেশী। ওই যেমন দুঃসম্পর্কের আত্মীয় হয়, তেমন
বড় কথা, আমি একা নয়, তোর মেয়েও মাইশাকে মিস করছে। আজ দিনও মাইশা আন্টির কথা বলে মনে করাচ্ছিল বাচ্চাটা। সব সঙ্গে সঙ্গে তাকালো মেয়ের দিকে, তবে সুস্মির তাদের কথা মনোযোগ নেই। সে নিজের মতো ব্যস্ত। বাচ্চা মানুষের স্মৃতিতে অত কিছু থাকার কথা নয়। সুস্মিরও নেই, তবে ফোনের ভিতর মনোযোগ থাকে। এত কিছু বোঝার সুযোগ কই তিন্নি বেগম? সেই সুযোগ মতো জিজ্ঞেস করে ফেললেন, দিদু তুমি মাইশা আন্টিকে মিস করো না? সুস্মিও ফোনের দিকে তাকে না বুঝে উত্তর দিল, ব্যাস শুরু হলো তিন্নি বেগমের দ্বিতীয় দফা চেঁচানো। শুনলি ওর কথা? একদিন বাসায় ডাকলে কি হয়, কাছাকাছি বাসা, রিক্সা ভাড়া খরচ হবে না, সোজা এসে হাজির হবে। কথা শেষ। তুই নির্জনকে বলে দিবি, ও রাজি না হলে আমাকে ফোন ধরাবি। সব তর্কে জড়ানোর চিন্তা করলো না, আচ্ছা বলে মনোযোগ দিল খাওয়ায়। তিন্নি বেগম পরদিন থেকেই চূড়ান্ত অস্থির। শোয়েব বাসা থেকে বের হওয়ার আগেই বারংবার করে বলে দিলেন কথাটা। শোয়েব শুনে বের হলো, তবে সেদিন আর নির্জনের সাথে দেখা হলো না, কথা হলো না। বাসায় ফিরে এই নিয়ে ঝাড়িও শুনল। ভাগ্যসহায় হলো পরদিন তাদের আবাসিক এলাকাটা বাইরে কাছাকাছি এক জায়গায় শোয়েবকে দেখে গাড়ি থামলো নির্জন। নিজে থেকেই এগিয়ে গিয়ে জিজ্ঞেস করলো, কী খবর শোয়েব ভাই, কেমন আছেন? সব স্বস্তি নিঃশ্বাস ফেলে বললো, ভালো হলো দেখা হয়ে গেছে তোমার সাথে। আমি ভেবেছিলাম বাসায় গিয়ে কল করব। মা তো কাল রাত থেকে জোর জবরদস্তি করে যাচ্ছে। নির্জন খানিক বিভ্রান্ত হয়ে বলল, কেন ভাই, কোনো এমার্জেন্সি? বিরাট এমার্জেন্সি। মা দাওয়াত করেছে তোমাদের, এই শুক্রবারে যেতেই হবে। নির্জন ভুরু কুচকে ফেলে বলল, দাওয়াত? কিসের দাওয়াত? বিয়ে করেছেন নাকি? আর না ভাই, বিয়ে কেন করতে যাবো? মা কি কারণে দাওয়াত দিতে এত ব্যস্ত হয়েছে তা আমি জানি না, তোমরা গেলে হয়তো জানতে পারবে। বাহ, আপনাদের বাসায় দাওয়াত আর আপনি জানেন না কিসের দাওয়াত? স্ট্রেঞ্জ। শোনো, আমি জিজ্ঞেস করতে গিয়ে গোয়েন্দা উপাধি পেয়েছি, তুমিও জিজ্ঞাসাবাদ করে সিআইডি উপাধি পেয়েছিও না। মাইশাকে নিয়ে এসে পড়ো। আচ্ছা আমি মাইশাকে বলে দেখি। বলাবলি বাদ, আসবে, এটাই লাস্ট ডিসিশন। বাহানা দিলে খবর আছে। দাওয়াত দেওয়ার পর্ব শেষ করে অন্য আলাপ জুড়ল শোয়েব। বেশিক্ষণ নয়, 10 মিনিট লাগলো কেবল। এরপর রওনা দিল যে যার গন্তব্যে। নির্জন ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে বের হতেই মাইশাও কফির মগ হাতে ঢুকলো। নির্জন বিছানায় বসতেই তার হাত থেকে তোয়ালাটা নিয়ে কফির মগ ধরিয়ে দিল। নির্জন কফির মগে চুমুক দিয়ে বলল, একটা দাওয়াত পেয়েছি আমরা। মাইশা তোয়ালে দিয়ে নির্জনের ভেজা চুলগুলো মুছে দিচ্ছিল। কাজ থামিয়ে প্রশ্নগুলো, কিসের দাওয়াত, কে দিল? তিন্নি আন্টি। সব ভাইয়াদের বাসায় এই শুক্রবারে দাওয়াত দিয়েছে। মাইশা ফোঁস করে শ্বাস ফেলে পুনরায় কাজে ব্যস্ত হয়ে বলল, এ আর এমন কি, আন্টি তো কথা হলে যেতে বলে আমাদের, ব্যস্ততায় কখনো যাওয়া হয় না। এজন্যই তো এত ঘটা করে দাওয়াত, এমনি বললে তো যাই না, এজন্য দাওয়াত করে ডেকেছে। আপনি কি ভাবছেন যাবেন? নির্জন খানিক ভেবে বলল, শুক্রবার আসছে, যাওয়াই যায়। তাহলে তো ভালোই, এই আপনার ব্যস্ততার জন্য যাওয়া হয় না, আমি কি আর একা একা যেতে পারি? তুমি চাইলে এবার নিয়ে যেতেই পারি। তাদের আলাপের মাঝে নির্জনের ফোন ঢুকলো। হাতে নিতেই দেখলো শোয়েবের নামটা। দুজনে মুখ চাওয়াচাই করে বলল, বুঝলাম না, এবারে তো পাগল হলো কেন ওরা? মাইশা সন্দিহান হয়ে বলল, আপনার কি মনে হয় কোনো গন্ডগোল আসছে নাকি? নির্জন মাইশার দিকে তাকে বলল, গিয়েই দেখব, আগে কল রিসিভ করুন। নির্জন কল রিসিভ করতে সব জানালো, মা তোমার বউয়ের সাথে কথা বলতে চাইছে, একটু দেওয়া যাবে? আচ্ছা দিচ্ছি বলে নির্জন ফোনটা বাড়িয়ে দিল মাইশার দিকে। মাইশা ইশারায় শুধু কি? নির্জন উত্তর দিল, আন্টি তোমার সাথে কথা বলবে। মাইশা নির্জনের হাত থেকে ফোন নিয়ে কানে চাপলো, সালাম দিয়ে জিজ্ঞেস করল, কেমন আছেন আন্টি? তিন্নি বেগম খুশি খুশি হয়ে বললেন, এই তো ভালোই, তুমি কেমন আছো? মাইশা জবাব দিল। 2-4 কথার কুশল বিনিময় করে আসল প্রসঙ্গে এলে তিনি বললেন এই শুক্রবারে তোমাদের দাওয়াত, চলে আসবে কিন্তু আন্টি হঠাৎ দাওয়াত কি উপলক্ষে? দাওয়াত দিতে আবার উপলক্ষ লাগে নাকি? শোনো, ফুল ফ্যামিলি নিয়ে এসে পড়ো কিন্তু। তোমাদের সাথে তো পরিচয় আছেই, পরিবারের সাথেও পরিচয় হয়ে যাবে, সবাইকে সাথে নিয়ে আসবে কিন্তু। হ্যাঁ। মাসে মুখখানা অল্প হয়ে বোকার মতো চাইল নির্জনের দিকে। নির্জন ভুরু নাচিয়ে বোঝাতে ছিল কি বলছে। মাসে উত্তর দিতে পারল না। সামান্য ঢুকলে তিন্নি বেগমকে উদ্দেশ্য করে বলল, ফুল ফ্যামিলি? হঠাৎ এত আয়োজন কেন আন্টি? কোনো বিশেষ উপলক্ষ ছাড়াই তো? কি দুজনে একা একা আসবে? পরিবার নিয়ে এসো। ওই যে তোমার বোন, ওকেও নিয়ে এসো। তোমার মা বাবাকেও কেমন এতবার করে ডাকি, তুমি কথাও শোনো না। এবার না আসলে কিন্তু খুব রাগ করবো, বলে দিলাম। সবাইকে নিয়ে আসবে। মাইশা মুখে আস্থা বলতে তিন্নি বেগম কথা শেষ করে ফোনটা শোয়েবের কাছে দিলেন। মাইশাও সাথে সাথে নির্জনের হাতে ফোনটা ফিরিয়ে দিল। নির্জন জিজ্ঞেস করলো, ফুল ফ্যামিলি সহ দাওয়াত? দেখুন ভাই, আমরা তো এসে পড়বো, তবে ফুল ফ্যামিলি গ্যারান্টি দিতে পারছি না। যাদের পক্ষে আসা সম্ভব তাদেরকে নিয়ে এসো। আচ্ছা দেখি। কথা শেষ করে কাটলো নির্জন। চিন্তিত হয়ে মাইশাকে বললো, হঠাৎ আন্টি আমার পাগলামি শুরু করলো কেন? মাথায় ঢুকছে না আমার। গেলে বোঝা যাবে, আপাতত শুনুন। মা বাবা তো মনে হয় না যাবে, আমরা আপুকে নিয়ে যাই। নির্জন কপাল কুঞ্চিত করে তাকাতে মাইশা থতমত খেয়ে বলল, না মানে আন্টি তো বলেছে সবাইকে নিয়ে যেতে।
তো আমাদের সাথে একজন গেলে কোনো সমস্যা হওয়ার কথা না। আর রাইসা আপু সচরাচর বের হয় না, একদিন ঘুরে আসলে ওরও নিশ্চয়ই ভালো লাগবে। নির্জন নজর ফিরে বলল, আসলেই নিয়ে যাওয়া উচিত। রাইসা রাজি হবে? হবে, শ্বশুরের কথা শুনলে আরও আগে হবে। বাচ্চা কাচ্চা আপুর বেশ পছন্দ নাকি? নির্জন হুট করে তাকালো মাইশার হাসি খুশি মুখটার দিকে, জোরপূর্বক খানিক হেসে টেনে বলল, আল্লাহ, ওকে একটা বাচ্চার মুখ দেখালেই পারতো। মাইশার হাসি কমলো, ব্যতিব্যস্ত হয়ে বলল, এসব আর ভাবছেন কেন? যা হওয়ার হয়েছে। আচ্ছা, আমি গিয়ে মা বাবাকে বলি, দেখি কি বলে। মাইশার বলা বলিতে অবশ্যই রাজি হলো রাইসা। বাকিটা যাওয়ার আগ্রহ দেখালো না। রাইসা প্রথমে ইচ্ছুক ছিল না, পরবর্তীতে ঘরের চার দেয়ালে থাকতে থাকতে একটু ভিন্ন পরিবেশে ঘুরে আসার ভাবনায় সায় দিল মন। শুক্রবার বেলা 11টায় নির্জনদের বাড়ি থেকে তারা তিনজনে বের হলো। শোয়েব আগেই বেরিয়েছিল তাদের রিসিভ করতে। গাড়ি থেকে নামতেই দেখা হলো তাদের। মাইশা পরিচয় করিয়ে দিল রাইসার সাথে। সেরেপ একটা সালাম বিনিময় আলাপ এখানে সমাপ্তি। শোয়েব নির্জনদের ভেতরে পৌঁছে নিজে বের হলো এক কাজে। প্রথম দেখা শহরের কোনো এক ক্লিনিকের বাইরে, দ্বিতীয় দেখা সাদমানের কেবিনে, আর আজ দ্বিতীয়বারের মতো দেখা তাদের। এর মধ্যে ভবিষ্যতের বিন্দুমাত্র আঁচ করতে পেরেছে কি দুজন?